আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তো তোমরা একটু আমাকে ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা। আমরা খুব দ্রুতই আমাদের যে আজকের যে লেকচারটা আছে সেই লেকচারটা কিন্তু শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আমি একটু তোমাদেরকে মেনশন করে দিই, আর অবশ্যই তোমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে তাদেরকে তোমরা একটু করে কি করবা, মেনশন করে দিবা, যাতে আমরা কি করতে পারি, ক্লাসটা শুরু করতে পারি আর কি খুব দ্রুতই। ওকে, হ্যাঁ, ওকে। তো আজকের ক্লাসের আগে আমি আসলে যখন পোস্ট দিয়েছিলাম আর কি, ঠিক আছে, তখন অনেকের আসলে একটা কমন কোশ্চেন ছিল, ভাইয়া আজকে তো এইচটিএমএল এর ক্লাস হওয়ার কথা ছিল, ঠিক আছে। সো তোমাদেরই রিকোয়েস্ট ছিল সবার আগে ভাইয়া প্রোগ্রামিং ভাষা মানে পঞ্চম অধ্যায়টা শেষ করেন, দেন চতুর্থ অধ্যায়টা কি করিয়েন, শুরু করেন। এটা কিন্তু তোমাদেরই কথা ছিল, ওকে, আমার কথা ছিল না। আমরা কিন্তু থার্ডের পর ফোর্থ, ফোর্থের পর ফিফথে যাওয়ার চিন্তা ভাবনায় ছিলাম, বাট তোমাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমরা কি করেছিলাম, এরকম করেছিলাম। বাট আমার মনে হয় না তোমরা এই গ্রুপে যতজন স্টুডেন্ট আসতো আর কি, ঠিক আছে, সকলের খালি একটাই কোশ্চেন যে ভাই আসলে কয়টা ক্লাস লাগবে আর কি লাগবে, ঠিক আছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছো তারা আশা করি জানার কথা যে আসলে আর কয়টা লেকচার লাগতে পারে, ঠিক আছে, কয়টা লেকচার লাগতে পারে। এটা আসলে আমাকে জিজ্ঞেস করা তোমাদের উচিত না এই মুহূর্তে এসে, শেষ মুহূর্তে এসে আসলে এরকম করা উচিতই না। কারণ এখন এই শেষ মুহূর্তে তোমার কি করতে হবে, বেশি বেশি পড়াশোনায় ফোকাস দিতে হবে। তুমি যদি এখনো এরকম ফাঁকিবাজি করো, লাইভ ক্লাস করো না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি রেকর্ডেড ক্লাস তো করবা নাকি। তুমি দেখা গেছে তোমরা রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু তোমরা অনেকেই করো নাই, ঠিক আছে। সো এই যে পড়াটা তুমি রেখে দিচ্ছ না, দেখবে একদিন এটাই তোমার কি হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। ওকে, এই পঞ্চম অধ্যায়ের উপর আমাদের আজকের লেকচারটার পরও আর একটা ক্লাস নিব, অর্থাৎ এই উইক পুরাটাই পঞ্চম অধ্যায়ের উপরে আমরা কি করব, কথাবার্তা বলবো। আজকে কিছু বেসিক জিনিসগুলোই দেখবো, দেন নেক্সট দিন আমরা কিছু গুরুত্বপূর্ণ যে সিকিউ গুলো আছে সেই সিকিউ গুলো ইনশাল্লাহ কি করব, সলভ করবো আর কি, ঠিক আছে। দেন নেক্সট উইক থেকে আমরা চতুর্থ অধ্যায় যেটা আছে সেই চতুর্থ অধ্যায় ইনশাল্লাহ কি করব, শুরু করব, ঠিক আছে। চতুর্থ অধ্যায় তোমাদের লেকচারে যেটা আছে সেটা কিন্তু শুরু হবে। সো প্রোগ্রামিং ভাষা নিয়ে এই 5টা ক্লাসে যতটুকু কন্টেন্ট দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এর বাইরে আর কিছু লাগবে না, এতটুকু বিশ্বাস আমি তোমাদের দিব, ঠিক আছে। আর সেই রকম টাইপের মানে তুমি টেস্ট পেপার সলভ করতে গেলে যত রকম বাধা বিপত্তির সম্মুখীন হবা, সকল কিছু দেখবা ক্লাসে কি পেয়ে যাচ্ছ, তুমি আনসার পেয়ে যাচ্ছ। ওকে, সো আমি বলবো ক্লাসটা ভালো মতো মন দিয়ে করবা, তারপর তুমি টেস্ট পেপারটা খুলো, তাহলে আশা করি আর কোনো কিছু লাগবে না। তো এই আমাদের মোটামুটি তোমাদের সকল যে কোশ্চেন, ভাই আজকে এইটা লাগবে বা আজকে এটা শুরু করার কথা, ওকে, ভাইয়ারা কিন্তু কন্টেন্টে কোনো ঘাটতি দিচ্ছি না, ঠিক আছে। কন্টেন্ট যার দরকার হবে তার থেকেও কিন্তু বেশি গুণে জিনিস দিচ্ছি। সো আমরা জানি প্রোগ্রামিং ভাষা থেকে 2টা সিকিউ আসবে পরীক্ষায়, 2টা সিকিউর মধ্যে একটা সিকিউ যেখান থেকে আসবে সেটা অলমোস্ট ডান। একটা কি, তোমার যদি ভাগ্য ভালো থাকে দেখা যাবে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে 2 সেট তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আর যদি ভাগ্য একটু খারাপ হয় তাহলে যা পড়াইছি প্রথম প্রিভিয়াস 3টা লেকচারে সেখান থেকে একটা সিকিউ ইনশাল্লাহ ডান। ওকে, প্রথম 3টা লেকচারে যা পড়ানো হয়েছে সেখান থেকে তুমি 12 থেকে 13 মার্কস নিশ্চিত পাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে, যদি ভালো মতো ক্লাসগুলো করো এবং বুঝো। শুধু করলে হবে না, কারণ এখনকার প্রশ্নগুলো গতানুগতিক ধারার মতো হয় না। তোমাদের আমি দেখবা লেকচার 2তে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, অর্থাৎ এক্সেপশনাল কিছু সিকিউ তোমাদের সলভ করিয়েছি। তোমরা অনেকে দেখা গেছে ভাই আরে এগুলো কেন করাচ্ছেন, এগুলো লাগবে না, কিন্তু ওই পরীক্ষাগুলোতে দেখা যায় তোমরা এগুলোই পারো না, সিম্পল সিম্পল জিনিসগুলো আর কি, ঠিক আছে। সো ওই জিনিসগুলো যদি ভালো মতো করো, আশা করি যেই রকম টাইপেরই কোশ্চেন হোক না কেন তোমরা কি করতে পারবা, আনসারটা করতে পারবা। তো এই আমাদের কথাবার্তা ইনশাল্লাহ, আর কোনো কথাবার্তা নাই। তো আমরা শুরু করবো আজকে আমাদের প্রোগ্রামিং ভাষা পর্ব 4। তো পর্ব 4-এ আমরা দেখবো যে জিনিসটা, আচ্ছা প্রথমে শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা, ও সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে টাইপেরটাতে। ওকে, সো আজকে আমরা আলোচনা করবো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল এতদিন যেই সকল কথাবার্তাগুলো ছিল আর কি, এতদিনের কথাবার্তাগুলোতে তোমরা যদি একটু করে খেয়াল করো, এতদিন কথাবার্তা দেখবা একটা ম্যাথ শিখছি বাকি সবকিছু হয়ে গেছে, বাট আজকে তেমন না। আজকের জিনিসগুলা আগের থেকে আমি বলবো এই কন্ডিশনাল পার্টটুকু একটু কঠিন, একটু জটিল আছে, একটু বেশি না, ঠিক আছে, আগের অংশের তুলনায়। কারণ আগে আমি একটা জিনিসই তোমাকে শিখাইতাম, বাকি সব দেখবা হুবহু হয়ে গেছে। যেমন প্রথমে আমি যখন তোমাকে বিভিন্ন যোগ বিয়োগ বা অ্যাভারেজ নির্ণয়, ঠিক আছে, ওগুলো শিখেছি, জাস্ট তুমি সূত্র জানতা,
কাজ করে ফেলছো। ধারা সংখ্যাতে 4টা টাইপ শিখেছি, তার মধ্যে জাস্ট একটা প্রথমটা শিখেছি, বাকিগুলো দেখবা অটোমেটিক্যালি তুমি পারো। বাট এইগুলোর ক্ষেত্রে তা হয় না। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তোমার কি করতে হবে, সিকোয়েন্স জানতে হবে, তোমার স্ট্র্যাটেজি কি করতে হবে, পাল্টাইতে হবে। ঠিক আছে, তো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা আলটিমেটলি, কন্ডিশনাল মানেই বুঝতে পারতেছি বিভিন্ন ধরনের সত্য সাপেক্ষ নিয়ে কি করব, আমরা কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, তো প্রথম এখানে আলটিমেটলি কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা হচ্ছে 3 থেকে 4টা স্টেটমেন্ট নিয়ে কি করবো ভাইয়া, বেশি কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ইফ নামে একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা আমরা ইউজ করব। ওকে, যদি বা এত বেশি ইউজ করব না। তারপরে হচ্ছে আমরা ইফ এলস, ঠিক আছে, আরেকটা কি বললাম, আরেকটা বললাম হচ্ছে ইফ এলস নামে একটা স্টেটমেন্ট আছে, এটা ইউজ করব। তারপরে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে এলস ইফ, এলস ইফ, ঠিক আছে, ইফ এলস বা এলস ইফ এগুলো কিন্তু আলাদা অর্থে ব্যবহার করা হয়। আরেকটা কন্ডিশন স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে তোমাদের বইতে নাই, এটা হচ্ছে তুমি যখন, যদি তোমাদের কোনো কম্পিউটার প্রোগ্রামিং যদি কোর্স থাকে তখন দেখা যায় এই সুইচ স্টেটমেন্টটা অসাধারণ কাজ করে। ঠিক আছে, অর্থাৎ তুমি জাস্ট কিছু লিখবা, একটু সিম্পল সিম্পল ইনস্ট্রাকশন দিবা, সো এই জিনিসগুলো থেকে এটা দেখা যায় খুব দ্রুততার সহিত জিনিসগুলো কি করবে, কাজ করবে। তো চলো আমরা আজকে কি করি, মেইন কথাবার্তাগুলো শুরু করি। তো আসি সবার আগে কন্ডিশনাল যে স্টেটমেন্টটা আছে, তো আমরা সবার আগে ইফ স্টেটমেন্টটা দেখব। ঠিক আছে, ইফ, ইফ মানে হচ্ছে কি ভাইয়া, ইফ মানে হচ্ছে যদি। এই ইফ স্টেটমেন্টটা কি, ইফ স্টেটমেন্টটা কি নির্দেশ করবে, ইফ স্টেটমেন্টটা নির্দেশ করবে হচ্ছে আমাদের যদি। ঠিক আছে, কি বললাম, ইফ স্টেটমেন্টটা কি নির্দেশ করবে, ইফ স্টেটমেন্টটা হচ্ছে আমাদের যদিটা নির্দেশ করবে। ঠিক আছে, তো দেখো এখানে ইফ স্টেটমেন্টটা কিভাবে লিখে সেটা হচ্ছে আমরা একটু লিখে রাখছি। সো দেখো প্রথমে যদি একটু করে খেয়াল করো, দেখো ইফের পর টেক্সট এক্সপ্রেশন মানে হচ্ছে আমি একটা এক্সপ্রেশন দিব, মানে একটা কোন একটা দেখতে যাচ্ছে আর কি। সাপোজ তোমাকে যদি বলি একটা সংখ্যা ধনাত্মক হবে কখন বলো তো, তখন তুমি বলো ভাইয়া আমি যে সংখ্যাটা নিব সেটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমি সংখ্যাটাকে কি বলতে পারি, ধনাত্মক বলতে পারি। তো সাপোজ তুমি যদি এখানে এই টেক্সট এক্সপ্রেশনে, ইফের মধ্যে যদি টেক্সট এক্সপ্রেশনে কি দাও, এরকম দাও n গ্রেটার দেন যদি কি দাও 0 দাও, তুমি যদি এইটা যদি দাও তখন দেখা যাবে n গ্রেটার দেন যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি হয়, ধনাত্মক। তখন দেখা যাবে এইখানে তোমাকে যে সংখ্যাটা আসলে রিপ্রেজেন্ট করবে সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে পজিটিভ। আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য এটা লিখতেছি। ঠিক আছে, আমরা প্রবলেম সলভ করব তখন জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবা। তো বলছে ইফ টেক্সট এক্সপ্রেশন হচ্ছে এটা, তাহলে আমাদের এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে আমাদের টেক্সট এক্সপ্রেশন। যদি এটা যদি ট্রু হয় তাহলে দেখো এখানে বসে স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড, মানে কাজ করবে স্টেটমেন্টগুলা কখন, ইফ টেক্সট এক্সপ্রেশন ইজ ট্রু। তাহলে এইটা যদি ট্রু হয় তখনই ভিতরের অংশ কাজ করবে, যদি ফলস হয় তাহলে কি করবে সেটা এখানে বলা নাই কোনো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে একদম সিম্পল। যদি তোমাকে জাস্ট সিম্পলি বলে সংখ্যা একটা ধনাত্মক নাকি সেটা তুমি নির্ণয় করো, তাহলে তুমি এটা দিবা n গ্রেটার দেন কি 0। যদি এটা হয় তাহলে তুমি বলবা ইয়েস সংখ্যাটা পজিটিভ। জাস্ট সিম্পলি এটা কি করব আমরা জেনে রাখলাম, আর কিছু আমাদের কি করতে হবে না, এখান থেকে জানতে হবে না। আমরা দেখবো আমি যখন প্রবলেম সলভ করবো তখন দেখবো সবকিছু আনসার তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার হচ্ছে এটা ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস মানে কি, এই ইফ এলস স্টেটমেন্টে আলটিমেটলি আমরা একটি সত্যের জন্য ইউজ করব। যদি আমাদের কয়টা সত্য থাকে, একটা যদি সত্য নিয়ে আমি কি করি, কথাবার্তা বলি, ঠিক আছে, একটা মাত্র যদি কি করি, সত্য নিয়ে যদি কথাবার্তা বলি, তখন হচ্ছে আমরা কি করব, এই ইফ এলস, আগেরটাও একটা সত্য ছিল কিন্তু আগেরটাই তুমি শুধুমাত্র সত্য হইলে কি হইতো সেটা তুমি দেখতে পাচ্ছ। দেখো এই আগের সত্যে শুধুমাত্র ট্রু হইলে কি হবে সেটা তুমি জানতে পারতেছো, বাট ফলস হইলে কি হবে তুমি সেটা কিন্তু কি করতে পারতেছো না, জানতে পারতেছো না। বাট এই যখন ইফেলস নিয়ে যখন কথা বলবো তখন ফলস হইলেও কি হবে সেটাও তুমি কি করতে পারবা, জানতে পারবা। তাহলে আমরা তো অলরেডি বললাম, ইফ মানে কি ভাইয়া, ইফ মানে হচ্ছে যদি, যদি এটা হয়, তাহলে এটা কাজ করবে, আর না হইলে অন্যথায় আরেকটা কাজ করবে। তাহলে এই এলস কথাটার মানে হইতেছে কি ভাইয়া, এই এলস কথাটার মানে হচ্ছে অন্যথায়। এলস কথাটার মানে কি, এই এলস কথাটার মানে হচ্ছে অন্যথায়। যদি এই সত্যটা যদি কোনো কারণে ফলস হয় তাহলে কি করবে, সে আরেকটা জিনিস দেখাবে। যেমন দেখো আমি সাপোজ তোমাকে বললাম n এর মান কি 0 থেকে বড়, তুমি যদি বলো ইয়েস তাহলে সংখ্যাটা পজিটিভ, আর যদি না হয় তাহলে কি হবে সংখ্যাটা, তখন তোমার মনে আনসার আসবে ভাই সংখ্যাটা যদি পজিটিভ না হয় তাহলে অবশ্যই নেগেটিভ হতে পারে। তাহলে আমরা এইখানে এই যে ইফ, ইফের সাথে আমরা আলটিমেটলি আমরা ইফের সাথে কি দিই, সত্যটা দিই। তাহলে ইফ টেক্সট এক্সপ্রেশন আবার দিয়ে দিলাম
n গ্রেটার দেন 0 কিনা। তাহলে n এর মানটা কি 0 থেকে বড়? যদি এটা ইয়েস হয়, তাহলে যদি এটা ইয়েস হয়, দেখো স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড ইফ টেক্সট এক্সপ্রেশন ইজ ট্রু। তাহলে এটা যদি ট্রু হয়, ট্রু হওয়া মানে কি বোঝায়? এটা অবশ্যই একটা পজিটিভ সংখ্যা, এটাই তো রিপ্রেজেন্ট করবে। আর যদি ফলস হয়, তাহলে অন্যথায় দেখো এই এলস হইলে মিথ্যার যে অংশটুকু, এলস এর কোন অংশ কাজ করবে? মিথ্যার অংশ। দেখো স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড ইফ টেক্সট এক্সপ্রেশন ইজ ফলস, মানে টেক্সট এক্সপ্রেশনটা যদি ফলস হয়, তাহলে এটা যদি 0 সমান না হয়, সমান হলে তো পজিটিভ, আর সমান না হলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে সমান না হইলে এখানে তখন কি দেখাবে? এখানে তখন দেখাবে হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে ওই ইফ ভালো নাকি ইফ এলস ভালো, তুমি নিজেই বলো। এখন তুমি বলবে ভাই অবশ্যই তো তাহলে ইফ এলস ভালো। সে আমাকে দুইটা জিনিসই বলতেছে, সত্য হইলে কি হবে অথবা মিথ্যা হইলে কি হবে, এই দুইটা জিনিসই কিন্তু সে আমাকে কি করে এখানে বলে দেয়। তো এই হচ্ছে আমাদের ইফ এলস, যেখানে শুধুমাত্র দেখো একটা সত্যই আমরা নিয়ে কাজ করছি, এখানে কিন্তু সেই সত্যটা কি করছি? ইউজ করছি ইফের সাথে। ট্রু হইলে এইটা, আর যদি ফলস হয় তাহলে এলস এর ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা কি করবে? কাজ করবে। তো সবার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এই ইফ এলসটা বুঝতে পারছো কিনা। এখন আমরা ইফ এলস দিয়ে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কি করব? সমাধান করব। সমাধান করব এই ইফ এলস দিয়ে। তো সবার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যেটা বুঝতে পেরেছো কিনা। ওকে, এগুলো কিন্তু বেসিক, এই বেসিকগুলো যদি না ধরতে পারি তাহলে দেখা যাবে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে অবশ্যই এটাই ভালো। ওকে, আশা করি আমরা এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, এতটুকুতে কারো কোনো কি হবে না, প্রবলেম হবে না। এবার আসি আমাদের তাহলে মেইন প্রবলেম একটাতে চলে আসি। দুইটা সংখ্যার মধ্যে জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। তোমরা যদি ক্লাস যেগুলো মানে টেস্ট পেপার যদি সলভ করো, মাঝে মধ্যে দেখবা এই কোশ্চেনটা কিন্তু আসে। ঠিক আছে, আসার মতো একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা আমরা একটু করে দেখবো, দুইটা সংখ্যার মধ্যে জোড়। তাহলে আমাকে একটু সবার আগে কমেন্ট সেকশনে জানাও একটা সংখ্যা জোড় কখন হয়? একটা সংখ্যা জোড় কখন হয়? তখন তুমি বলবা ভাইয়া একটা সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে সংখ্যাটা কি হয়? জোড় হয়। কত দ্বারা? 2 দ্বারা যদি ভাগ করতে পারি, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা কি হবে বলেন তো? জোড়। ওকে, তাহলে আমাদের সি ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য একটা অপারেটর আমি তোমাদের বলছিলাম, দেখো তো মনে আছে কিনা। আমি দেখো এইরকম একটা অপারেটরের নিয়ে তোমাদের পরিচয় করে দিয়েছিলাম। এই অপারেটর মনে আছে, এটার নাম কি? মডুলাস। বলতো এটা কোন ধরনের অপারেটরের মধ্যে পড়ে? একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলেই হবে। একটু কমেন্ট সেকশনে জানাও যে আসলে এই যে অপারেটরটা আছে, এই অপারেটরটার নামটা কি? এই অপারেটরের নামটা কি? এই অপারেটরের নামটা কি? এই যে অপারেটর মডুলাস, এটা আসলে কোন ধরনের অপারেটর? আসলে কোন ধরনের অপারেটর এই মডুলাস? এই অপারেটরের কাজ কি করা? এই অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয়। ও কি করে? ও হচ্ছে আমাদের ভাগশেষটা কি করে? নির্ণয় করে। ঠিক আছে, ওর কাজ কি ভাইয়া? ওর কাজ হচ্ছে আমাদের ভাগশেষটা কি করবে? নির্ণয় করবে। এই মডুলাস অপারেটর কাজ কি? ভাগশেষ নির্ণয়। যে অপারেটরটা হচ্ছে আমরা কোথায় ইউজ করছি? গাণিতিক অপারেটর বা আর্থমেটিক যে অপারেটরটা আছে সেই অপারেটরে এটা কি করা হয়? ইউজ করা হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি বললাম জোড় সংখ্যা কখন হয়? যদি কোনো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে সংখ্যাটা জোড়। আর যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি হবে? বিজোড় হবে। তাহলে একটা কন্ডিশন দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে আসি। সবার আগে আমরা জানি প্রোগ্রামটা কি করতে হবে? আমাদের শুরু করতে হবে। তাহলে প্রোগ্রাম শুরু করার জন্য স্টার্টটা কার মধ্যে থাকে? একটা ওভাল শেপের ভিতরে থাকে। তাহলে ওভাল শেপটা আমরা দিলাম। তারপর আমাদের কি দিতে হয়? একটা ইনপুট নিতে হবে। আমি যেই সংখ্যাটা নিতে যাচ্ছি সেটা কি করতে হবে? ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট কি লিখলাম? n। আর ইনপুটটা কার মধ্যে লিখতে হয়? এটা আয়তাকার সামান্তরিকের মধ্যে দিলাম। তারপর এখন আমাদের কাজ কি? সংখ্যাটা চেক করতে হবে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে আমি বললাম ইজ n কে 2 দ্বারা, দেখো এটা কিন্তু ভাগশেষ নির্ণয় করে বলতেছি 0 হচ্ছে কিনা বলতো। এখানে যদিও বা এই জিনিসগুলো হচ্ছে একটু করে ইয়ে হয়ে গেছে, ভাই একটু করে জোড়া লাগাই দিই। ওকে, তাহলে কি বললাম? n কে 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষটা, এটা হচ্ছে ভাগশেষ বের করার জিনিস, তাহলে ভাগশেষটা 0 হচ্ছে কিনা। যদি ইয়েস হয় বললাম প্রিন্ট ইভেন নাম্বার।
ইভেন মানে কি ভাইয়া? ইভেন মানে হচ্ছে জোর। ইভেন ইভেন মানে কি ভাইয়া? ইভেন মানে হচ্ছে জোর। আর যদি নো হয়, এই সত্যটা যদি ফলস হয়, আমি বলছিলাম এটা দুইটা জিনিস, একটা ইয়েস একটা নো। আর যদি নো হয় তাহলে কি দেখাবে? অড। অড মানে কি ভাইয়া? অড মানে হচ্ছে বিজোড়। ঠিক আছে, দেন হচ্ছে আর তো কিছু নাই। তাহলে দেন এই দুইটা মাথাকে একটা কানেক্টর ইউজ করতে হয়। আমরা জানি কানেক্টরের কাজ কি। দেন কি করে দিতে হবে? দেন হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ করার সময় কি করতে হয়? এন্ড দিতে হয়। তো দেখেন তো এই সি প্রোগ্রাম, এই ফ্লোচার্টটা কি কোনো সমস্যা আছে? এটা আমাকে জানান, এই ফ্লোচার্টে কি কোনো সমস্যা আছে? ফ্লোচার্টটা বুঝে গেছে কিনা? ফ্লোচার্টটা বুঝে গিয়েছে কিনা? তাহলে প্রথমে শুরু করলাম প্রোগ্রামটা, এন এর মান ইনপুট আমরা নিলাম, তারপরে সেই সত্যটা দিয়ে দিলাম। ইজ ইট ট্রু? ট্রু হইলে জোড় সংখ্যা, ফলস হইলে বিজোড় সংখ্যা। আর আউটপুট দেখার জন্য কোনটা? সামান্তরিক চিহ্ন। ঠিক আছে, দেন প্রোগ্রামটা তো শেষ। প্রোগ্রামটা আমরা কি করে দিলাম? জাস্ট শেষ করে দিলাম। আর কোনো কিছু আমাদের এখানে নাই। এখানে কোনো লজিকে আমার জানতে হবে না, জাস্ট একটা সিম্পল লজিক, এই লজিকটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো? বাংলা কিভাবে লিখবো বলে দিই। প্রথম হচ্ছে 1 নাম্বার স্টেপ, ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। 2 নাম্বার, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। 3 নাম্বার, এই সত্যটা দিব যদি এত হয়। এখানে তারপরে 1 দিয়ে লিখবো হ্যাঁ, ধাপ 4-এ যাও, না, ধাপ 5-এ যাও। ধাপ 4-এ কি লিখছি? লিখবো হচ্ছে জোড় সংখ্যা প্রদর্শন করি। ধাপ 5-এ লিখবেন বিজোড় সংখ্যা প্রদর্শন করি। ইয়াতে লিখবেন প্রোগ্রাম শেষ করি। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যার জোড় বা বিজোড় নির্ণয়ের অ্যালগরিদম বা ফ্লোচার্ট। তাহলে দেখেন এখানে আপনি নিজেই বলেন, এখানে আমরা এখন কোন স্টেটমেন্টটা ইউজ করব, ইফ নাকি ইফ এলস? একটু বলেন তো, কমেন্ট সেকশনে জানান তো। এতক্ষণ ধরে তো ভাইয়া ইফ আর ইফ এলস দুইটাই পড়াইলাম, তাহলে আপনি নিজেই বলেন এখানে আমাদের কোনটা ইউজ করা উচিত? কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ইউজ করব নাকি ইফ এলস ইউজ করব? একটু কমেন্ট সেকশনে জানান। ইফ নাকি ইফ এলস কোনটা আমরা ইউজ করব? নিজেই বলেন। দেখেন এখানে কিন্তু সত্যটার ইয়েসও ভ্যালু আছে, নো হইলে কি হবে সেটাও কিন্তু আছে। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারছি সেখানে আমাদের কি করতে হবে? ইফ এলস ইউজ করতে হবে। তা চলেন আমরা শুরু করি। আমরা এটার কি করব এখন? আমরা এটা হচ্ছে আমরা একটা সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেই সি প্রোগ্রামটা অবশ্যই এখন আমরা কি করব? লিখব। এই তো, হ্যাঁ সকলে এখন বুঝতে পারছে যে কখন আমরা ইফ এলস কখন ইয়া। তাহলে ইফ এলস এর সাথে সাথে আপনাদের একটা সত্য দেখা দিলাম, ঠিক আছে? ধনাত্মক ঋণাত্মকটা আপনারা নিজের একটু ট্রাই করে দেখিয়েন। বইও দেখবেন হচ্ছে, কয়টা বইও দেখবেন হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট আছে, বাট মেইন পরীক্ষা আসার মতো যেগুলো সেগুলো ভাই সলভ করে দিব, কোনো সমস্যা নাই। তো চলেন, আমরা জানি সি প্রোগ্রামিং লেখার জন্য সবার আগে কয়টা লাইন লিখতে হয়? সবার আগে হচ্ছে আমাদের 2টা লাইন লিখতে হয়। তাহলে প্রথমে কি? প্রথম হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা শুরু করি। তাহলে দিয়ে দিলাম হ্যাশ ইনক্লুড কত? stdio ডট কত h, সবকিছু কিন্তু ছোট হাতের। ওকে, তারপরে কি করতে হয়? একটা মেইন ফাংশন লিখতে হয়। তার আগে হচ্ছে আমি আমাদের কাজ করার সুবিধার টেকনিক কি দিতাম? ইন্ট ইউজ করতাম। তাহলে দিলাম ইন্ট মেইন, একটা মেইন ফাংশন কি করলাম? দিলাম। দেন হচ্ছে আমরা কি করব? দেন হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আলটিমেটলি দেখবেন আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো কার মধ্যে করে থাকি? পূর্ণ সংখ্যায় করে থাকি না? আমাদের এখানে ভ্যারিয়েবল মানে ডেটা টাইপটা কি হবে? ইন্টিজার। পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ কি? ইন্টিজার। তাহলে হচ্ছে আমরা কি করব? সবার আগে ইন্টিজার নিব। এবার নিজে একটু করে বলেন এখানে ভ্যারিয়েবল কি আছে? আপনি যদি একটু খেয়াল করেন, শুধুমাত্র ভ্যারিয়েবল একমাত্র এবং একমাত্র কি আছে? এনই আছে। আর কোনো ভ্যারিয়েবল আমরা ইউজ করি নাই। তাহলে ইন্টিজার কি লিখে দিব? ইন্টিজার লিখে দিব হচ্ছে এন। শেষ, প্রথম লাইনটা শেষ। আমরা কি করে দিলাম? এটা করে ফেললাম। তাহলে এখন আমি জানি আমি যখন প্রোগ্রামটা রান করব, আমি জানি আমি যখন প্রোগ্রামটা কি করব? রান করব, তখন হচ্ছে আমাদের এখানে একটা স্ক্রিন আসবে। আমাদের এখানে একটা কি আসবে? আমাদের এখানে এরকম একটা সাপোজ স্ক্রিন আসবে, এই যে এরকম কালো একটা স্ক্রিন আসবে। আমি চাচ্ছি এইখানে একটা কিছু একটা লেখা শো করুক। কি শো করুক? আমি চাচ্ছি হচ্ছে এখানে একটা এই লেখাটা শো করুক। কি? এখানে একটা লেখা শো করুক, সেটা হচ্ছে এরকম এন্টার দা ভ্যালু, এই লেখাটা শো করুক। তাহলে এই লেখাটা দেখতে চাচ্ছি, তাহলে এই লেখা দেখার জন্য কি আউটপুট চাচ্ছি? তাহলে আউটপুট দেখার জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। তাহলে আমরা এখানে কি দিব? আমরা এখানে দিব হচ্ছে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ কি লিখবো? লিখবো হচ্ছে ওই কথাটা, এন্টার দা
ভ্যালু। তাহলে এই লেখাটা যখন দেখবেন তখন আপনি কিবোর্ড থেকে কিছু একটা কি করবেন, ইনপুট নেবেন। তাহলে ইনপুট নেওয়ার জন্য কোন এফ, ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানএফ। তাহলে এই স্ক্যানএফ এর প্রথমে যেন কি দিতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কত আমরা সকলেই জানি, পার্সেন্টেজ কত ডি। তারপর আমরা জানি অ্যাড্রেস অফ দিতে হয়, কারণ সে মেমোরিতে একটা জায়গা দখল করবে, কে এই এন ভ্যারিয়েবলটা। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের কি হয়ে গেল, ডান। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এবার কি দিছে, কন্ডিশন। সত্য বসে কার মধ্যে লিখবো, ইফের ভিতরে। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা লিখবো ইফ। এখন আমরা কি দিব, এখন আমরা দিব হচ্ছে ইফ। ওকে, তাহলে ইফ সত্যটা লিখে দেন। এন কে মডুলাস করব কত দ্বারা, 2 দ্বারা। এটার মানটা ইকুয়াল, দেখেন সি ভাষায় ইকুয়াল কিন্তু এটা, সি ভাষায় ইকুয়াল মানে কিন্তু এই জিনিসটা প্রকাশ করে। দেখেন সি ভাষায় আমরা, আশা করি আপনাদের মনে থাকার কথা, সি ভাষায় এটা কি প্রকাশ করে, প্রকাশ করে হচ্ছে সমান। ওকে, এটা কি প্রকাশ করে, এটা প্রকাশ করে হচ্ছে সমান নয়। এই যে অপারেটর গুলো আছে, এই যে অপারেটর গুলো আছে, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের কাজ কি, তুলনা করা। ওরা কি করে ভাইয়া, ওরা হচ্ছে তুলনা করে। তাহলে আমাদের এখানেও কিন্তু তুলনা হচ্ছে, এন কে 2 দ্বারা ভাগ করব, ভাগশেষটা কি 0 সমান, তুলনা করতেছি। যদি এটা ইয়েস হয়, যদি এটা ইয়েস হয় তাহলে কি করব, বলবো বলবো হচ্ছে তুমি প্রিন্ট এফ করো, মানে প্রিন্ট করো। দেখো যদি এটা ইয়েস হইছে, ইয়েস হলে সে কি করছে, আউটপুট দেখাইছে না। তাহলে আউটপুট দেখার জন্য কোন ফাংশন, প্রিন্ট এফ। যদি এটা ইয়েস হয় তাহলে আমরা দিব হচ্ছে প্রিন্ট এফ। ঠিক আছে, প্রিন্ট এফ হচ্ছে আমি চাইলে একটা লেখা লিখতে পারি, লিখতে দিলাম হচ্ছে এরকম পার্সেন্টেজ ডি। ওকে, পার্সেন্টেজ ডি দিয়ে তারপর লিখে দিতে পারি হচ্ছে এরকম given number is even। কার মানটাই ইভেন, এন এর ভ্যালুটা কি হবে, ইভেন হবে। যদি এটা ট্রু হয় তাহলে প্রিন্ট এফ আউটপুট দেখাও, কি আউটপুট দেখাবে, বুঝতে পার্সেন্টেজ ডি, ডিটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, এন কে। তুমি যে সংখ্যাটা দিবা সেইটা বলবো হচ্ছে কি, নাম্বার ইজ ইভেন। ঠিক আছে, অথবা তুমি চাইলে ডিরেক্ট লিখতে পারো, এত ইজ নাম্বার ইজ গিভেন দিতে পারি ডিরেক্ট, এত নাম্বার ইজ ইভেন। ঠিক আছে, গিভেন নাম্বার এতটা নাম্বারটা দিয়েই দিলাম, আবার কেন গিভেন দিব। ওকে, সুন্দর করে একটু লিখলাম। আর যদি এটা যদি ফলস হয়, যদি এটা না হয়, তাহলে না হয় অন্যথায়, তাহলে অন্যথায়ের জন্য কি দিতে হবে বলেন তো, আমরা জানি অন্যথায়ের জন্য কি দিতে হয়, এলস দিতে হয়। অন্যথায়ের জন্য কি দিতে হবে, অন্যথায়ের জন্য দিতে হবে এলস। অন্যথায়, অন্যথায় তাহলে কি প্রকাশ করবে, অন্যথায় সে প্রকাশ করবে অড নাম্বার। এটা তাহলে আবার সেম আগের মতো কি করতে হবে, আবার সেম আগের মতো প্রিন্টএফ কি দিব, পার্সেন্টেজ ডি এত নাম্বার, এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইজ কি দিয়ে দিব, অড। কার মানটা, এন এর যে ভ্যালুটা আছে সেটা। তারপরে কাজ কি, তারপরে প্রোগ্রামটা শেষ, এন্ড করছি। তাহলে শেষ করার আগে আমরা 2টা লাইনই লিখি। একটা হইতেছে কি ভাইয়া, একটা হইতেছে আমাদের রিটার্ন 0, দেন হচ্ছে প্রোগ্রামটা শেষ করার আগে আরেকটা সেমিকোলন। তাহলে এই হচ্ছে, আচ্ছা লেখাগুলো যদি আরেকটু বড় করি, ঠিক আছে, তাহলে আসলে আমার আর বোর্ডেই আটবে না। ওকে, আমার বোর্ডে আটবে না, দেখেন একদম কই চলে গেছে। আপনারা হচ্ছে কমেন্ট করার দরকার নাই কোনো, যদি কোনো কিছু না বুঝেন, ঠিক আছে, আমি যখন সময়টা দিব তখন হচ্ছে আপনারা বলেন, বাট আপনারা হচ্ছে একটু ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করলে লেখাটা একদম ক্লিয়ার বোঝা যাবে। ওকে, তো দেখেন তো এটা বুঝতে পারলেন কিনা, এটা বুঝে গেল কিনা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে এই পোর্শনটুকু বুঝতে পারলেন কিনা। ক্লিয়ার? তাহলে আবার যদি একটু করে বলি, তাহলে প্রথম হচ্ছে কি আমাদের এই যখন এন্টার দা ভ্যালু দিল, সাপোজ হচ্ছে আপনি একটা ভ্যালু নিলেন, একটা ভ্যালু কত নিলেন, আপনি একটা ভ্যালু নিলেন হচ্ছে 10। এখন আপনি নিজেই বলেন, তাহলে প্রথমে এখানে 10 নিয়ে নিলেন, 10 নেওয়ার পর এখানে আসবে 10কে 2 দ্বারা ভাগ করে, এটার কাজ কি, ভাগশেষ নির্ণয় করা। 10কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা কি 0 সমান, আপনি বলবেন ইয়েস। ইয়েস হইলে এই অংশ, নো হইলে তো এটা কাজ করতো, তাহলে ইয়েস হইলে এই অংশ। তাহলে এই অংশ প্রথমে দিয়েছি পার্সেন্টেজ ডি, এই ডিটা কার জন্য, এন এর জন্য। বলে এন এর জায়গায় এখন তাহলে কি লিখবো, 10। তারপরে কি লিখছি, নাম্বার ইজ ইভেন। তাহলে 10
নাম্বার ইজ ইভেন, এই লেখাটা কি করবে, তারা এখানে শো করবে, আর কোনো কিছু নেই, এটাই শেষ। আর যদি আপনি এখানে দিতেন 11, তারা এসে এখানে লিখবে 11 নাম্বার ইজ অড। তাহলে এই হচ্ছে একদম সিম্পল জিনিস। তাহলে আমরা ইফ এলস ব্যবহার করে এটা করে ফেললাম। তাহলে ওই কিছুক্ষণ আগে বললাম ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটা বের করতে পারবেন কিনা বলেন তো। আপনার যা যে কাজ কি, n গ্রেটার দেন 0 কিনা সেটা দিবেন। ইয়েস হইলে প্রিন্ট পজিটিভ, নো হইলে প্রিন্ট নেগেটিভ। তারপরে এখানে কি, এখানেও সেম, n গ্রেটার দেন 0, যদি ইয়েস হয় প্রিন্ট এফ, এত ইজ পজিটিভ, এত ইজ নেগেটিভ। তা দেখেন একসাথে দুইটাই কিন্তু করে ফেললাম, বাট আমি একটা করলাম, আর এটা আপনারা নিজেরাই কি করবেন, একটু করে ট্রাই করবেন। আর এটা হচ্ছে আউটপুট, শেষ। ওকে, এটা কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে না, আপনাদের আমি বোঝানোর জন্য আসলে লিখতেছি। আমি আসলে কোডিং করে আর দেখাচ্ছি না। আপনারা যে কোনো একটা কম্পাইলার যদি ঢুকেন, সি কম্পাইলার লিখে যদি সার্চ করেন, তাহলে আপনারা নিজেরাই পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আর করে দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরাই করবেন, করে দেখবেন যে আসলে ভাইয়া যেভাবে বললাম সেরকম জিনিস আসবে। পরীক্ষার হলে এটা লিখতে হবে না, জাস্ট আপনি যাতে বুঝতে পারেন কিভাবে কাজ করতেছে দেখাতে পারি, এই জন্য এটা লিখছি। তাহলে আমরা ইফ এলস চলে গেল। এবার আসি, আমাদের যদি একাধিক সত্য থাকে, একাধিক যদি সত্য থাকে তখন আমরা কাজ করি এলস ইফ নিয়ে। একাধিক যদি সত্য, আচ্ছা নিচের ব্র্যাকেট গুলা কেন দেওয়া হলো, আলটিমেটলি একাধিক যদি স্টেটমেন্ট থাকে তখন আলটিমেটলি ব্র্যাকেট গুলা দেওয়া হয় আর কি, ঠিক আছে। আর এখানে তো অলরেডি এই শুরু করছেন ব্র্যাকেট, এটা এখানে শেষ হয়েছে, আর এটা তো এটার জন্য, এটা তো এটার জন্য। ওকে, এবার আসি এলস ইফ স্টেটমেন্ট। ওইখানে ছিল একটা মাত্র সত্য নিয়ে কাজ করবে। আর এলস ইফ স্টেটমেন্টটা কিসের জন্য ব্যবহার করা হয়, এলস ইফ স্টেটমেন্টটা ব্যবহার করা হবে হচ্ছে এরকম, একাধিক সত্য। একাধিক সত্য নিয়ে যদি আমাদের কাজ করতে হয় তখন আমরা কি করব, এই এলস ইফ স্টেটমেন্টটা ব্যবহার করব। এলস মানে অন্যথায়, ইফ মানে হচ্ছে যদি। অন্যথায়ের পরে আবার কি দিয়েছেন, একটা আপনি যদি লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে। ইফের সাথে আলটিমেটলি আমরা কি করব, সত্যটা জুড়ে দিব আর কি। তো দেখেন প্রথমে দিলাম ইফ, টেক্সট এক্সপ্রেশন কি দিছি বলুন তো, এখানে টেক্সট এক্সপ্রেশন দিছি হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা স্যার, এটাকে আমি চাইলে এইভাবে বলতে পারি, একটা সংখ্যা আসলে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, আবার ধনাত্মক আর ঋণাত্মকের মাঝখানে একজন ব্যক্তি বসে থাকে, কে বলেন তো, 0। তাহলে আমি একটা সংখ্যা শূন্য বা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা যদি নির্ণয় করতে যাই তখন আমাদের কি করতে হবে, এই এলস ইফটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা চলেন আগে এটা ডিটেলস একটু বুঝি, দেন হচ্ছে আমরা এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। তাহলে প্রথমে ইফ টেক্সট এক্সপ্রেশন দেখেন 1, এক নাম্বার টেক্সট এক্সপ্রেশন আমরা এখানে লিখবো। সাপোজ আপনি প্রথমে দিলেন হচ্ছে এটা, এন এর মানটা বললেন 0 সমান কিনা সেটা তুমি একটু চেক করো। তুমি বললা কি, তুমি বললা ভাইয়া এন এর মানটা কি 0 সমান কিনা। যদি এন এর মান 0 সমান হয় তাহলে তুমি কি বলবা, বলবা ভাইয়া এন এর মান যদি 0 সমান হয় তাহলে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে 0। যদি এন এর মানটা 0 সমান না হয় তাহলে কি হতে পারে, সংখ্যাটা ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে। তাহলে যদি ইয়েস হইতো তাহলে এটা কাজ, অন্যথায় মানে এলস। আবার দেখেন একটা দিছি অন্যথায় যদি, তাহলে এবার আরেকটা সত্য দিব, সেটা কি টেক্সট এক্সপ্রেশন 2, কি দিব এখানে দিলাম এন এর মানটা 0 থেকে বড় কিনা। তাহলে এটা যদি আবার ট্রু হইতো, এই ট্রুটা যদি হয় তাহলে এই ট্রু হইলে এটা যদি ট্রু হয় তাহলে সংখ্যাটা কি অবশ্যই একটা পজিটিভ। আর যদি এটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় এলস, এরকম আরো অনেকগুলো হইতে পারে, ঠিক আছে। দেখেন এখানে লিখছি স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড, স্টেটমেন্টটা তখনই কাজ করবে ইফ এনি ওয়ান অফ দিস এক্সপ্রেশন, এখানে অনেকগুলো এক্সপ্রেশন থাকতে পারে, সেগুলো যদি কি না হয়, ইজ নট ট্রু মানে সত্য না হয়, মানে কি মিথ্যা হয়। তাহলে মিথ্যা হইলে এটার আনসারটা কি হবে, এটার আনসারটা হবে কিন্তু নেগেটিভ। শুধু এখানে একাধিক মানে দুইটা সত্য না, এখানে তুমি এই এলসিফ দিয়ে একাধিক সত্য দিয়েও করতে পারো। যেমন আমরা এখানে দেখব দল গঠন করা, বা আমরা গ্রেডিং পদ্ধতি শিখছি না, জিপিএ কত থেকে কত মার্কসের মধ্যে কত জিপিএ থাকে সেগুলা। তাহলে দল গঠন, জিপিএ, তারপর দেখবো হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় বা ছোট নির্ণয়, এই জিনিসগুলো আমরা কার মাধ্যমে করতে পারি, এই এলস ইফ এর মাধ্যমে করতে পারি, ঠিক আছে। তাহলে এলস ইফ এর কাজের সুবিধাটা কি, এখানে আমরা কি করব, একাধিক সত্য দিব। এই অন্যথায়, অন্যথায় আমরা জানি মিথ্যা অংশ কাজ করে, তো এই মিথ্যা অংশের সাথে আমরা ইফ আরেকটা লাগাই, কি লাগাই দিচ্ছি বলুন তো, একাধিক যে সত্যটা আছে সেই সত্যটা আমরা কি করছি, করে দিয়েছি। তো বলেন তো আমাদের এই অংশটুকু ক্লিয়ার হইলো কিনা, এই অংশটুকু ক্লিয়ার হলো না, তাহলে এটা এই ইফ এলস ইফ ইউজ করে শূন্য বা ধনাত্মক বা ঋণাত্মক হবে কিনা সেটা কিন্তু খুব সহজে কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। একজন বলছে ভাইয়া ইবিআই কোন সাবজেক্টের উপর হবে, সাবজেক্ট তো ইবিআই ইংলিশ বাংলা আইসিটি হবে, ঠিক আছে। আর যতটুকু পড়ানো হয়েছে ততটুকু সিলেবাসের উপরই কি হবে, পরীক্ষাগুলো হবে। আইসিটিটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা আর কি। ক্লিয়ার? তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এটা যদি ক্লিয়ার হয়
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গত বছর যদিও বা এই টপিকটা থেকে কোশ্চেন আসে নাই, মানে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। বাট এইবার কোনো না কোনো বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি। 23 সালের ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা ছিল, 24 সালে আসে নাই। তার মানে আমি বলতে পারি 25 সালের বিভিন্ন বোর্ডেও এই প্রশ্নটা আসার সম্ভাবনা কি ভাইয়া বলেন তো? অনেক অনেক বেশি। 25 সালেও এই বোর্ডের সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে আমাদের 25 সাল খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা কুমিল্লা বোর্ড 2023, এটা যে এতবার আসছে তা বলার মতো না। তো আমরা আসি, এটা একটু সলভ করব। ওকে, আমরা সকলেই মিলে একসাথে কি করব, এই জিনিসটা একটু আপনাদের জন্য সলভ করে দিব। আসলে এই জিনিসগুলো হচ্ছে আমরা বড় যখন করছি তখন আসলে এই জিনিসটা একটু ফেটে গেছে। আবার আপনারা এরকম মনে করেন না যে ভাইয়া স্টাইল করে ইয়া করছে, ঠিক আছে? আচ্ছা, এমনি করি। ওকে, আর এই জিনিসগুলো তো হচ্ছে কি আছে, এরো দেওয়া। তো তিনটা সংখ্যার মধ্যে আমরা কি করব, বড় ছোট নির্ণয় করব। তিনটা সংখ্যা, আমি দুইটা দিয়ে করাচ্ছি না, দুইটা একদম ইজি, দুইটা একদম ইজি। আমি তিনটা দিয়ে কি করব, শুরু করব। তাহলে শুরু করি। আমরা ফ্লো চার্টটাই মেইনলি দেখব। ফ্লো চার্ট থেকে এখানে কিভাবে যাই সেটা ভাই একদম ইজিলি বলে দিব, কোনো সমস্যা নাই। তো ফ্লো চার্টটা দিয়ে সবার আগে কি করব, শুরু করব। ওকে, আচ্ছা, তিনটা সংখ্যা সবার আগে নেই। দেখেন আমি এটা হচ্ছে একদম নিয়ে নিয়ে আপনাদের বুঝিয়ে দিব। তো একটা সংখ্যা নিলাম হচ্ছে 5। ওকে, একটা নিলাম হচ্ছে কত, 8, আর একটা নিলাম কত ভাইয়া, 7। এই হচ্ছে তিনটা সংখ্যা। তাহলে এই তিনটা সংখ্যাকে একটু নামকরণ করে দিই। এই 5টা রাখছি হচ্ছে আমি এ এর ভিতরে, 8 কে রাখছি হচ্ছে বি এর ভিতরে, আর 7 কে রাখছি কার ভিতরে, সি এর ভিতরে। আপনি তো বলতে পারতেছেন 8টা হবে সবচেয়ে বড় সংখ্যা। এখন এই প্রসেসটার মাধ্যমে আমি আপনাকে শেখাবো, ইয়েস এইটি হবে কি সংখ্যা, বড় সংখ্যা। তা চলেন কিভাবে কি করব। প্রথমে আমাদের সবার আগে কি করতে হয়, প্রোগ্রামটা স্টার্ট করতে হয়। প্রোগ্রামটা কি করতে হয়, স্টার্ট করতে হয়, শুরু করতে হয়। তাহলে শুরু করার জন্য কি ইউজ করি, এটা ওভাল শেপ। শুরু করলাম, শুরু করে কি করতে হবে, তিনটা সংখ্যা নিতে হবে, কারণ তুলনা করতেছি কয়টার মধ্যে, তিনটা সংখ্যার মধ্যে। তো তিনটা সংখ্যা নিতে হবে। তাহলে ইনপুট এ কমা বি কমা সি। তাহলে এই ইনপুটের কার মধ্যে লিখতে হয়, সামান্তরিকের মধ্যে দিতে হয়। তাই সামান্তরিকটা আমরা কি করে দিলাম, দিয়ে দিলাম। তারপর আসি, এবার দেখেন আমাদের প্রথমে আমি সাপোজ মনে করেন তো এ কে আমি চাচ্ছি বড় করতে। তাহলে এ যদি সবচেয়ে বড় হইতে চায় তাহলে এ এর মানটা কি হইতে হবে বলেন তো, বি থেকেও বড় হইতে হবে, সি থেকেও বড় হইতে হবে, দুইটাই তো জিনিস। তাহলে এ কে যদি সবার চেয়ে বড় হইতে হয় তাহলে কি বি এবং সি দুইজন থেকে কি হইতে হবে, বড় হইতে হবে, এ যদি সবচেয়ে বড় হইতে চায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা কিছু জিনিস দিছি, এইরকম কিছু জিনিস দিছি। এগুলার মানে কি, যারা প্রিভিয়াস ক্লাস করছে তাদের জানার কথা। আমি একদম প্রিভিয়াস ক্লাসের লাস্ট অংশে কিছু অপারেটর সম্পর্কে আপনাদের পড়েছিলাম। দেখেন বলেন তো, এই দুইটা যখন এন্ড থাকে তখন এটাকে আসলে কি বলে, আপনারা একটু বলেন তো দেখি কমেন্ট সেকশনে, কারা কারা ক্লাসগুলো করছেন দেখি। আমি একটু করে লিখবো এখানে পাশে। তিনটা অপারেটর নিয়ে কি করবো একটু কথাবার্তা বলে দিই এখানে সাথে সাথে। এই তিনটা জিনিস আমাদের দরকার আছে। তাহলে প্রথম হচ্ছে একটা হচ্ছে এইটা, দুইটা কি দেওয়া আছে, এন্ড। ওকে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। তাহলে এই হইতেছে আমাদের তিনটা জিনিস। এটা করে বলবেন যে আসলে কি বোঝায়। তাহলে প্রথমে যেটা আছে, এই যে অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলোর নাম হইতেছে, একটু করে বলে দিই, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এই অপারেটর গুলোকে কি বলা হয়, এই অপারেটর গুলোকে বলা হয় লজিক্যাল। লজিক নিয়ে কথাবার্তা বলবে, আমরা লজিক গেট পড়ছি না, তো সেই লজিক গেটের লজিক্যাল অপারেটর গুলো নিয়ে এখানে কথাবার্তা হবে। তাহলে এই যখন দুইটা জিনিস থাকে তখন সেটা আমাদের এন্ড গেটকে প্রকাশ করে, কাকে, এন্ড। যখন এরকম দুইটা ইকুয়াল তখন সেটা আমাদের কাকে প্রকাশ করে, অর। আর যখন এটা আমাদের তখন কাকে প্রকাশ করে, বুঝে গেছে। লজিক্যাল অপারেটর হচ্ছে কয়টা, তিনটা। তাহলে এটা হচ্ছে কি, লজিক্যাল এন্ড কে কি করবে, প্রকাশ করবে, লজিক্যাল এন্ড। তাহলে দেখেন আপনি নিজে একটু করে বললেন তো, আপনার এন্ড গেটের ক্ষেত্রে কি ছিল, সবগুলো ইনপুট যখন 1 হবে তখনই আউটপুট কি পাবো, 1 পাবো। মানে একটা যদি 0 হয় তাহলে বাদ, খেলবো না আমি বলে, নাকি? তাহলে এখানে হচ্ছে সেম, এই এর মানটা শুধুমাত্র যদি বি থেকে বড় হয় তাহলে হবে না, এর মানটা বি থেকেও বড় হইতে হবে, আবার সি থেকেও বড় হইতে হবে, দুইটা সত্ত্বে কি হইতে হবে,
ট্রু হইতে হবে। তাহলে এই জন্য হচ্ছে আমরা কি ইউজ করছি এখানে, এই এন্ড অপারেটরটা কি করছি, ইউজ করছি। তাহলে প্রথমে বললাম ইজ, প্রথমে বলতেছি এর মান কি বি থেকে বড়, শুধু এর মান বি থেকে বড় হলে হবে না, সি থেকেও বড় হইতে হবে, এবং এর মান কি সি থেকে বড়। যদি এটা যদি ট্রু হয় ইয়েস, যদি ইয়েস হয় তাহলে বললাম প্রিন্ট এ, এর মানটাকে কি করো তুমি প্রিন্ট করো, আর আউটপুট তাই সামান্তরিক। আর যদি এটা নো হয়, এটা নো হওয়া মানে কি, সাপোজ এটা যদি নো হইছে তার মানে কি এ আর বড় হবে না, তাহলে বড় কে হইতে পারে, বি আর সি এর মধ্যে যে কোনো একজন বড় হইতে পারে, বি আর সি এর মধ্যে যে কোনো একজন কি হইতে পারে, বড় হইতে পারে। তাহলে বি আর সি এর মধ্যে তুলনা করব, তাহলে এ তো আগের থেকে রেস থেকে বাদ হয়ে গেল, তাহলে বি আর সি শুধু তুলনা করলে হবে। তাহলে দেখেন লাস্টে এটা লিখছি বি গ্রেটার দেন সি, বি কি সি থেকে বড়, যদি বি বড় হয় ইয়েস তাহলে প্রিন্ট বি, আর যদি নো হয় তাহলে বিও বড় না এও বড় না, তাহলে বাকি থাকে কি সি, তাহলে প্রিন্ট করতে বসি কাকে, দেখেন তো সি। দেন প্রোগ্রামটা কি করে দিছি, শেষ। এই হচ্ছে আমাদের জাস্ট হালকা পাতলা হালকার উপরে বুঝিয়ে দিলাম, এটা বুঝে গেছে কিনা বলেন। দেন হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখন আপনাদের কি করব, তুলনা করে দেখাবো একদম। আচ্ছা একসাথে করি, তারপর আপনারা কমেন্ট সেকশনে বলেন। তাহলে প্রথমে দেখেন এ এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 8, 5 কি 8 থেকে বড়, দেখেন প্রথমেই কিন্তু 0, যদি আনসার না হয় মানে না হইলে আনসার 0 দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি কি পাইলেন, প্রথম ক্ষেত্রে এখানে পাইলেন হচ্ছে 0, এন্ড এর জন্য তো আপনি এন্ড দিলেন, তারপরে এটার সাথে এটা তুলনা, 5 কি 7 থেকে বড় না, তাও হচ্ছে 0, তাহলে 0 আর 0 কে যদি এন্ড করি তাহলে কি হয়, একটা বিশাল একটা 0 হয়, তার মানে এটা একটা নো কে রিপ্রেজেন্ট করলো। তাহলে নো হইলে এবার এখানে আসবে, এসে বলতেছে বি কি সি থেকে বড়, দেখেন বি এর মান 8, সি এর মান 7, 8 কি 7 থেকে বড়, ইয়েস, ইয়েস হইলে প্রিন্ট বি, তাহলে বিটা কি করবে, প্রিন্ট করবে, মানে দেখাবে বি। তাহলে দেখেন তো প্রিন্ট বিটা এই দিক থেকে ঘুরে 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 দেখেন তো আসতেছে, শেষে কিন্তু এই প্রোগ্রামটা কি করে দিছে, শেষ করে দিছে, শেষ। সো এই হইতেছে আমাদের মেকানিজমটা, কিভাবে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা নির্ণয় করতে পারি, তার মেকানিজম। একটু আমাকে কমেন্ট সেকশনে এবার জানান যে বুঝতে পারলেন কিনা। আর কোনো কিছু নাই, তাহলে প্রথমটাতে আমাকে কি করতে হবে, দুইটা জিনিস দিয়ে চেক করতে হবে, বাট দ্বিতীয়গুলোতে এটা। তাহলে দেখেন আলটিমেটলি আপনি নিজে এবার চিন্তা করেন, তাহলে এখানে একটা সত্য দিছি, এটা যদি না হইছে এলস, এলস এর জন্য তো না, তারপরে কি করছে আবার সত্য না, তাহলে সত্যর জন্য আবার একটা ইফ, তাহলে এলস ইফ এখানে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে একাধিক সত্য। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিসটা। তো এটার আপনাদের পরীক্ষায় অ্যালগরিদমও থাকতে পারে, ফ্লোচার্টও থাকতে পারে, যেটা ইচ্ছে সেটা থাকতে পারে, বাট বাকি দুইটা জিনিস আপনাদের করতে হবে। তো চলেন এবার হচ্ছে আমরা একটু করে অ্যালগরিদমটা আপনাদের সুন্দর করে বলে দিই, বাংলায় বলতেছি। তাহলে প্রথমে কাজ কি, প্রোগ্রাম শুরু করি। 2 নাম্বার কাজ, ইনপুট হিসেবে এ কমা বি কমা সি এর মানটা কি করি, গ্রহণ করি, ইনপুট এ কমা বি কমা সি। তারপর হচ্ছে আমরা 3 নম্বরে বলবো এটাই, যদি এ গ্রেটার দেন বি, এরকমই দিয়ে দিবেন এন্ড এত কিনা, যদি হ্যাঁ বলবো ধাপ 4-এ যাও, না ধাপ 5-এ যাও। দেখেন তো এটা যখন ট্রু হয়েছে তখন আপনি কি করছেন, প্রিন্ট এ, তাহলে আপনি ধাপ 4-এ কি লিখবেন, প্রিন্ট এর জায়গায় লিখবেন এর মান প্রদর্শন করি, বা এ কে সবচেয়ে বড় সংখ্যা হিসেবে প্রদর্শন করি। আর যদি না হইছে, না হলে কি আপনি আবার আরেকটা সত্য দিচ্ছেন না, তারপর আবার দিবেন যদি বি গ্রেটার দেন সি কিনা, হ্যাঁ ধাপ 6-এ যাও, না ধাপ 7-এ যাও। ধাপ 6 কি, প্রিন্ট বি, তাহলে বি কে সবচেয়ে বৃহত্তম সংখ্যা প্রিন্ট করি, সাথে সি কে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি করি, প্রিন্ট করি বা প্রদর্শন করি, আর তারপর সর্বশেষে হচ্ছে কি করি, প্রোগ্রামটা শেষ করি। এই যে ভাইয়া কথাগুলো বললাম একদম বাংলা ভাষায়, একদম স্টেপ বাই স্টেপ নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু বলছি, এগুলো কিন্তু আমি কোনো বই থেকেও দেখি নাই, আমি একদম বাংলা ভাষা আমার মতো করে, আপনার পরীক্ষার হলে আপনি নিজের মতো করে যেগুলো আসে, ঠিক আছে, এত কঠিন করে লেখার কোনো দরকার নাই, আপনি জাস্ট সিম্পলি আপনার মতো করে কি করবেন, লিখে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আশা করি আমরা এটাও বুঝছি। এবার চলেন আমরা সি প্রোগ্রামিংটা করি। তাহলে আপনারা একটু রেডি, একটু করে বলেন তো, একটু রেডি লিখবেন, আপনারা একটু রেডি লিখবেন যদি এটা শেষ হয়, তাহলে একটু রেডি লিখবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন আমরা এটার কি করব, লিখবো, সরি এখানে হচ্ছে নাই হয়ে গেছে নাকি, আচ্ছা এটা ওকে ডান, এই তো রাখছি, এখানে রাখছি ভাইয়া, সমস্যা নাই। চলো এটা এখন আমরা কি করব, এটা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো এখন আমরা যে সি প্রোগ্রামটা লিখবো, এখানে হচ্ছে আপনাদের ডিরেক্ট মানে পরীক্ষায় বলে দিবে
এটা সি প্রোগ্রাম যেটা লিখবো আর কি, ঠিক আছে। এখন যে সি প্রোগ্রামটা লিখবো সেটা হচ্ছে কি বলতে পারে হচ্ছে এরকম একাধিকবার প্রিন্টএফ ব্যবহার করে। এটা হচ্ছে আমরা দুইটা প্রসেস শিখবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। একাধিকবার কি ব্যবহার করে? প্রিন্টএফ। ডিরেক্ট পরীক্ষায় বলে দিবে একাধিকবার প্রিন্টএফ ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা যায় সেটা লিখো। অথবা আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে কি এলস ইফ বললাম না এখানে ব্যবহার করব, আমরা লিখে দিব এরকম এলস ইফ ব্যবহার করে। তাহলে এই হইতেছে দুইটা জিনিস, হয় একাধিকবার প্রিন্টএফ অথবা একাধিকবার আমরা কি করব? এলস ইফ ব্যবহার করব। তাহলে এই দুইটা ব্যবহার করে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। কারণ দেখেন আপনি নিজে একটু দেখেন এখানে 1 2 3বার প্রিন্টএফ ইউজ করছি, তাহলে একাধিকবার প্রিন্টএফ। আর অলরেডি আমি আপনাদের শিখাইছি এলস ইফ মানে কি একাধিক সত্য, দুইটা সত্য আছে তাহলে একাধিক সত্য। সো এই প্রসেসটা দিয়ে আমরা কি করব? ওকে, আচ্ছা দুইটাই আসছে, আরেকটা প্রসেস শিখাবো, দুইটা প্রসেস শিখাবো মোট। তো দুইটাই দেখবেন হচ্ছে পরীক্ষায় কোনো না কোনো জায়গায় কিন্তু চলে আসবে। তো সবার আগে কাজ কি ভাইয়া? 3টা লাইন লিখতে হবে সবার আগে। তো চলো আমরা 3টা লাইন দিয়ে কি করি শুরু করি। ওকে, তাহলে প্রথম হচ্ছে এটা হ্যাশ ইনক্লুড কি ভাইয়া? stdio.h। তাহলে stdio.h, তারপর একটা মেইন ফাংশন লিখতে হবে। তাহলে মেইন ফাংশনের আগে বুঝছিলাম কি দিব? একটা আমরা ইন্ট দিব। তাহলে ইন্ট দিয়ে কি দিব? ইন্ট দিয়ে দিব হচ্ছে মেইন। তারপর একটা কি করতে হয়? একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের দিতে হয়। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর সবার আগে আসছে কি ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট। আমি যে সংখ্যাগুলো নিয়ে তুলনা করব, ধরে নিলাম সংখ্যাগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার জন্য কোন ডেটা টাইপ ইউজ করা হয়? ইন্টিজার। ভ্যারিয়েবল হিসেবে কি আছে? এ বি সি, আর কিন্তু কিছু নাই ভ্যারিয়েবল। তাহলে আমাদের এখানে থাকবে কে? এখানে থাকবে হচ্ছে ইন্টিজার। কাকে কাকে দিব? এ বি সি। তাহলে আমি জানি আমি প্রোগ্রামটা যখন কি করব? ওপেন করব, আমি জানি আমি যখন প্রোগ্রামটা ওপেন করব, আমি আপনাদের বলছি বারবার এই জিনিসটাই। তাহলে এইখানে হচ্ছে এরকম একটা স্ক্রিন আসলো। তো সাপোজ এই স্ক্রিনে হচ্ছে এই লেখাটা দেখালো এন্টার 3 ভ্যালুস। আপনাকে বললাম আপনি এই লেখাটা কি করেন সবার আগে দেখে ফেলেন, ঠিক আছে। তাহলে এই লেখাটা যখন হচ্ছে আপনারা কি করবেন দেখবেন, তাহলে এই লেখাটা দেখতে চাচ্ছি মানে কি আউটপুট চাচ্ছি। তাহলে আউটপুটের জন্য কোন ফাংশন? আউটপুটের জন্য হচ্ছে আমরা প্রিন্ট এফ ফাংশনটা কি করব? ইউজ করব। তাহলে আমরা আসি কি লিখবো? লিখবো হচ্ছে এন্টার 3। তাই যখন এই লেখাটা যখন লিখবো তখন আপনার কি আসবে? ইনপুট দিতে ইচ্ছা হবে। কয়টা ভ্যালু? 3টা ভ্যালু। তাহলে ইনপুট দেওয়ার জন্য কোন ফাংশন? স্ক্যানএফ। দেখেন আমরা ইনপুট দিচ্ছি 3টা ফাংশন, 3টা ভ্যালু ইনপুট দিব। তা 3টা ভ্যালু যদি ইনপুট দিই, কি ভ্যালু? ইন্টিজার। 3বার কি করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজারের জন্য হচ্ছে কত? পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। 3টা শেষ করলাম। তারপরে হচ্ছে কি প্রথমে হচ্ছে অ্যাড্রেস অফ, প্রথম ভ্যালুটা ধরলেন এ তে প্রবেশ করবে, দ্বিতীয় ভ্যালুটা ধরেন বি তে প্রবেশ করবে, তৃতীয় ভ্যালুটা ধরেন সি তে প্রবেশ করবে। শেষ। তাহলে আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ, আমাদের ইনপুট নেওয়ার কাজটা শেষ। তাহলে এবার কি আছে? সত্য। সত্য কার মধ্যে লিখতে হয়? ইফের ভিতরে। তা চলেন আমরা সত্যটা লিখি। এবার কি করতে হবে? আমাদের সত্য লিখতে হবে ইফের ভিতরে। তা চলেন লিখি সত্য ইফ। সত্য কি একটা একটা না, কিন্তু প্রথমে কি সত্য দিছি? এটা এ গ্রেটার দেন বি কিনা, এই একটা পোর্শন। এই হইতেছে এন্ড, লজিক্যাল এন্ড। আর এটা কি? এ গ্রেটার দেন সি কিনা, এটা। তাহলে এই দুইটা মিলেই তো মেইনলি সত্যটা। তাহলে এটা, আর এই লাইনে ইফের পরে কিন্তু আমরা কোনো সেমিকোলন ইউজ করব না। ফর লুপে ফর ওয়াইল ডু হোয়াইল এই যে লুপ স্টেটমেন্ট বা ইফ এগুলোর শেষে কোনো সেমিকোলন ইউজ করবেন না। বাট এমনি লাইনগুলো শেষে কি করা হয়? সেমিকোলন ইউজ করা হয়। তাহলে ইফ এত গ্রেটার দেন এত এবং এত কিনা, ঠিক আছে। যদি এটা হয়, দেখেন প্রথমে যদি এটা যদি ট্রু হয়, প্রথমে যদি এটা ট্রু হয় তাহলে বলেন তো সবচেয়ে বড় কে? দেখেন এটা যদি ট্রু হয়, এটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে হচ্ছে আপনি চাইলে কি লিখতে পারেন? এখন আপনি যদি এটা ট্রু হয় তাহলে আপনি লিখে দিবেন হচ্ছে এরকম প্রিন্ট এফ, ঠিক আছে। আমি চাইলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই।
আলটিমেটলি একাধিক স্টেটমেন্ট থাকলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা সুবিধা, মানে ভালো, মানে করতে হয় আর কি, ঠিক আছে। বাট একটা স্টেটমেন্ট থাকলে না দিলেও চলে, বাট আমি দিলাম। তাহলে প্রিন্ট এফ কি দিব, প্রিন্ট এফ দিব হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা লার্জেস্ট নাম্বার, একটা লেখা লিখুক সে, লার্জেস্ট নাম্বার, আর প্রিন্ট এফ লার্জেস্ট নাম্বার ইকুয়াল কত, পার্সেন্টেজ ডি, কে থাকবে ডি এর ভিতরে, এটা হবে কি নাম্বার, লার্জেস্ট নাম্বার। সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, তাহলে এটা হয়ে গেল। আর যদি না হয় অন্যথায় যেতে হবে, কোথায় যেতে হবে, অন্যথায় যেতে হবে, অন্যথায়, এলস। তাহলে অন্যথায়ের জন্য কি হিসেবে যেতে হবে, এলস। এলস যাই কি বসে থাকলে হবে না, এলস এর সাথে এখানে কি আরেকটা সত্য, সত্যের জন্য কি দিতে হবে, এটা ইফ দিতে হবে। তাহলে এলস ইফ, দেখেন কি আছে, বি গ্রেটার দেন সি কিনা, তাহলে বি গ্রেটার দেন সি কিনা সেটা। তাহলে এটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে কি দেখাবে, প্রিন্ট বি। তাহলে আবার সেই প্রিন্ট এফ, তাহলে হচ্ছে আমরা কি করব, আবার এখানে লিখব প্রিন্ট এফ, কি লিখবো, লিখবো হচ্ছে এই জিনিসটা, লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার ইজ ইকুয়াল পার্সেন্টেজ টি, আর মানটা হবে এবার বি এর মানটাই হবে লার্জেস্ট। যদি না হয় নাথিং, এটাও যদি না হয়, এটাও যদি না হয় তাহলে কি আসবে, আবার এলসে আসবে। এটা যদি না হয় তাহলে আবার কোথায় আসবে, এলসে আসবে। তাহলে আবার হচ্ছে এলস, অন্যথায় আমি বলছিলাম সর্বশেষে এলস এর ভিতরে কি থাকবে, মানে একটা স্টেটমেন্টও যদি কাজ না করে তাহলে এই এলসে কি আছে, আবার প্রিন্ট সি। তাহলে আবার এখানে কি করতে হবে, প্রিন্ট এফ দিতে হবে। প্রিন্ট এফ কি ভাইয়া, এইখানে আগের মতো লার্জেস্ট নাম্বার ইকুয়াল পার্সেন্টেজ ডি, এবার কে বসবে, বসবে সি এর মানটা। তারপর কি প্রোগ্রামটা শেষ না, তাহলে প্রোগ্রামটা শেষ করার আগে আমরা এই মেইন ভ্যালুর একটা কি করছি, রিটার্ন টাইপ দিছি ইন্টিজার। আমাদের কাজ কি করা, আমাদের কাজ হচ্ছে রিটার্ন দেওয়া, রিটার্ন কত, 0। রিটার্ন 0 কেন দেওয়া হয়, এটা কিন্তু আসবে, আর প্রোগ্রামটা শেষ করার আগে দেখেন তো বুঝতে পারলেন কিনা, একটু করে দেখেন যে বুঝতে পারছেন কিনা, একটু করে দেখেন ভাই। আমি কোনো কিছু এক্সট্রা লিখবো না, আমার এখানে যা প্রতিনিধিত হচ্ছে আমি এখানে জাস্ট সেটাকে কি করছি, তুলে ধরছি। আমি আশা রাখি এর থেকে ইজি ওয়েতে আসলে আর বোঝানোর মতো কিছু নাই। এই জিনিসগুলো যদি না বুঝেন, ঠিক আছে, তাহলে আসলে হচ্ছে আমি কি বলবো, একটু নিজেদের চেষ্টা করতে হবে। তাহলে চলেন এবার আমরাই আসি, আমরা আসি যদি তিনটা ভ্যালু নিতে বলছি না, সাপোজ হচ্ছে আমি একটা ভ্যালু নিলাম হচ্ছে 9, একটা নিলাম হচ্ছে 10, আর একটা নিলাম হচ্ছে 11, তিনটা ভ্যালু নিছেন। তাহলে দেখেন 9টা অটোমেটিক্যালি প্রথমে এ দিছেন না, তার 9 হচ্ছে এতে চলে যাবে, 10টা বিতে চলে আসবে, 11টা সিতে চলে আসবে, আসলো। তারপর এখন কি করবে, প্রথমে আসবে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, মনে মনে, ওকে। তো এখন বলবে 9 কি 11 10 থেকে বড়, না, তাহলে এটা 0 হয়ে গেছে। 9 কি 11 থেকে ছোট, বড়, না, এটাও 0 হয়ে গেছে। তাহলে 0 ইন্টু 0 মানে 0, তাহলে এটার ভিতরে কাজ করলো না, এলসিফ এর কাছে আসবে, আসলো। এবার কি 10 কি 11 থেকে বড়, এটাও কিন্তু না, তাহলে এটা আর কাজ করলো না, এটাতে চলে আসবে, এলসে চলে আসবে। লার্জেস্ট নাম্বার ইকুয়াল পার্সেন্টেজ ডি, ডি তে কার নাম্বার বসাতে বলছে, সি, তাহলে সিটাই হবে লার্জেস্ট নাম্বার, তাহলে এটা তারা এইভাবে দেখাবে, লার্জেস্ট নাম্বার ইকুয়াল, সি তে কি আছে 11, তাহলে 11টা কি হবে, তাহলে এই হচ্ছে আমাদের কি বলেন তো, তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট এটা কি কি ইউজ করলাম, একাধিকবার প্রিন্টএফ, দেখেন একবার দুইবার তিনবার প্রিন্টএফ ইউজ করছি, আর হচ্ছে ইউজ ইফ, এলস ইফ, এটাও কি করছি আমরা ইউজ করছি। তাহলে চলেন এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিটাই আসছে যশোর বোর্ড 2024 সালে, ঠিক আছে। যশোর বোর্ড 2024 সালে কি করছে, এই কোশ্চেনটা আসছে। তাহলে এটা কিভাবে করবো, এটা সম্ভবত আমার জানা মতে এটার হচ্ছে সি প্রোগ্রামটাই লিখে দিছে, বলে এটার তুমি অ্যালগরিদম বা ফ্লো চার্ট কিছু একটা লিখতে বলছিল, ওকে। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে সেটা হচ্ছে এখন আমরা কি করব, এটা দেখবো, চলেন। তাহলে এইখানে কি বলছে দেখেন তো, এখানে তাহলে এটা তো এখানে গেল, আর এখানে হচ্ছে একটা কানেক্টর আছে আমাদের আলটিমেটলি,
এই জিনিসগুলো একটু করে ফেটে গেছে বড় করার ফলে, যা বুঝলাম। ওকে, ডান। তো এখন ভাই আগের জিনিসটা বাদ দিয়ে এই জিনিসটা কেন করবো? দেখো তুমি একটা নিজে চিন্তা করো, সাপোজ আমি তোমাকে 5 থেকে 10টা সংখ্যা দিলাম, সাপোজ 5টা সংখ্যা দিলাম, বললাম 5টা সংখ্যার মধ্যে তুমি বড় ছোট নির্ণয় করো, তখন কি করতে হবে বলো তো? আগের প্রবলেমটাতে 5টা সংখ্যার মধ্যে যদি বড় নির্ণয় করতে বলতাম, তাহলে সবার আগে কি করতে, এই এর মানটা তোমার 4 জনের সাথে আগে কি করতে হবে, তুলনা করতে হবে। প্রথমে একই বি থেকে বড়, একই সি থেকে বড়, একই ডি থেকে বড়, একই ই থেকে বড়। তো দেখো প্রথমবারে 4বার, প্রথমবারে একেই 4বার প্রথমে চেক করতে হবে। তারপরে এ যদি ক্যান্সেল হয়ে যায়, তারপরে বি, বি কে আবার কার সাথে, সি এর সাথে, ডি এর সাথে, ই এর সাথে। তারপরে বিও যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে সি, সিটা কার সাথে, ডি আর ই এর সাথে। ডি সিও যদি ক্যান্সেল হয়, ডি আর ই এর মধ্যে। তাহলে তুমি নিজে চিন্তা করো, যত সংখ্যাটা যত বাড়বে, তত তোমার এই যে কাজটা তত জটিল হয়ে যাচ্ছে না? তাহলে এই জটিল প্রসেসটাকে একদম সহজ করব। সহজ করার জন্যই আমরা কি করব, এই পদ্ধতিটা ইউজ করতে পারি। ঠিক আছে, জটিল সংখ্যাকে কি করব, সহজ করব। জটিল সংখ্যা তো না, জটিল পদ্ধতি। তাহলে ওইটা ছিল জটিল, মানে 5টা যদি দিই বা 10টা দিলেই শেষ, তুমি আর এখানে থাকবে না দুনিয়ায়। ঠিক আছে, আর আমাদের তো দুনিয়ায় থাকতে হবে। সে দুনিয়ায় থাকার জন্য আমরা কি করব, এই একটা পদ্ধতি শিখবো। সেখানে এত বেশি তুলনা করবোই না, 5-6টার সাথে তুলনা করবো না, জাস্ট একটা একটার সাথে তুলনা করবো, তাহলে দেখবে কাজ শেষ। ওকে, আচ্ছা। তাহলে এই জিনিসটা করার জন্য আমাদের সবার প্রথমে প্রথমে কি করলাম, স্টার্ট শুরু করছি। শুরু করার জন্য একটা ওভাল শেপ দিতে হয়, দিলাম। ইনপুট হিসেবে এ কমা বি কমা সি দিতে হয়, তাও দিলাম। ইনপুটটা কার মধ্যে থাকে, আমরা জানি সামান্তরিকের মধ্যে। আচ্ছা, তারপর এখানে একটা আমি কাজ করছি, ম্যাক্স নামে একটা এক্সট্রা একটা ভ্যারিয়েবল আমি নিয়ে নিছি। বললাম ম্যাক্সের ভিতরে কাকে রাখবা, তুমি এ কে তুমি কি করবা, ম্যাক্সের ভিতরে রেখে দিবা। ঠিক আছে, আচ্ছা সাপোজ আমি আগে এটা নিয়েই নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আগেরটাই যদি নিই, সাপোজ এখানে নিলাম হচ্ছে 5, এখানে নিলাম হচ্ছে 6, এটা নিলাম হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমার সেই এ, এটা হচ্ছে আমার সেই বি, আর এটা হচ্ছে কি বলুন তো আমাদের সেই সি। তাহলে এ বি সি 3টা জিনিস নিয়ে নিলাম। তাহলে আমি সবার আগে কি করব, সবার আগে বেশি কিছু করব না ভাই, আমার যে প্রথমে যে আছে তাকে আমি বলবো, ধরে নিব, মনে মনে ধরে নিব কি, এই আবুল, এই হইতেছে আমাদের ম্যাক্স। তাহলে এখন ম্যাক্সের ভিতর বলেন তো মনে মনে কি আছে, আপনি নিজে বলেন ম্যাক্সের ভিতরে এখন কি আছে মনে মনে। ম্যাক্সের ভিতরে কিন্তু আছে হচ্ছে 5, আমি ধরে রাখছি। ম্যাক্সের ভিতরে একে রাখছি, ওকে। এখন এখানে আসি বলতেছে ম্যাক্সের ভিতরে কি আছে, দেখেন 5, এখানে 5, আর বি এর মান কত ভাই, বি এর মান হচ্ছে 6। 5 কি 6 থেকে বড়? এটা কি ট্রু? দেখেন 6 কিন্তু বড়। ইয়েস, তাহলে ইয়েস হলে বলছে ম্যাক্সের ভিতরে এবার কাকে রাখো, ম্যাক্সের ভিতরে রাখো হচ্ছে বি কে। আচ্ছা এইখানে একটু করে ভুল হয়েছে, এটা আসলে এটা হবে, এখানে একটু ভুল হয়েছে, সরি 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 সরি। এটা আউটপুট দেখাচ্ছি না, এটা হচ্ছে আমরা কি করবো, জাস্ট ভ্যালুটাকে কি করবো, ঠিক আছে। এটা হচ্ছে সামান্তরিক, এই তো সামান্তরিক, ডান। একটু একটু ওয়েট করেন, কারণ এই জিনিসগুলো আমার বারবার মুছতে হবে, তো তো মুছার সময় দেখা যাবে এই দেখেন এখনই নাই হয়ে গেছে। ঠিক আছে, তো আগে থেকে হচ্ছে জিনিসগুলো দিয়ে দিই এটার সাথে। ওকে, ডান। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, এর ভিতরে আছে এখন 5, বিতে আছে হচ্ছে কত 6। তাহলে আপনি নিজেই বলেন 5 কি 6 থেকে বড়, আপনি বলবেন ইয়েস, হ্যাঁ বড়। তাহলে এখন ম্যাক্সের ভিতরে কাকে রাখতে বলছি, বি। তাহলে এখন আলটিমেটলি আমার ম্যাক্সের ভিতরে কি আছে ভাইয়া, ম্যাক্সের ভিতরে আছে হচ্ছে আমাদের 6। ঠিক আছে, এটা তো আশা করি বুঝতে পারছি, এটা তো কোনো সমস্যা নাই। তাহলে এই ম্যাক্সের ভিতরে 6টা দেখেন, এদিক থেকে এদিক থেকে ঘুরে 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 এখানে আসলো, এসে বলতেছে আমার ম্যাক্সে এখন কত আছে, ও বলতেছে ভাই ম্যাক্সে 6। সি এর কত, বলে সি তো হচ্ছে 7। এটা কি ট্রু, 6 থেকে 7 বড়, এটা কি ট্রু? ইয়েস, ইয়েস হইলে যদি কি হয়, ইয়েস হয়,
কি হইল এটা? যদি এটা ইয়েস হয়, ইয়েস হওয়ার কারণে এখন আমার ম্যাক্সের ভিতরে কে চলে আসছে বলেন তো? ম্যাক্সের ভিতরে চলে আসছে হচ্ছে সি। সি এর মান কত? 7। তাহলে এখন ম্যাক্স আসছে 7। তো দেখেন এবার 7টা ঘুরে 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 আসলো, এসে বলতে এখানে প্রিন্ট লার্জ নাম্বার ইকুয়াল টু ম্যাক্স। তাহলে এখন প্রিন্ট করতে বলছে ম্যাক্সে যেটা আছে সেটাই বড় নাম্বার। ম্যাক্সে আছে কত? 7। তাহলে এখন প্রদর্শন করবো কত? 7 করে প্রোগ্রামটা এন্ড করে ফেলছে। প্রোগ্রামটা কি করে ফেলছে? এন্ড করে ফেলছে। দেখেন তো এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা এটা একটু সবার আগে জানান তো আমাকে। এটাতে কোনো সমস্যা আছে কিনা একটু জানান। দেখেন বেশি কিছু নাই। তাহলে এখানে হচ্ছে আপনি প্রথমে যখন এটাতে ধরে ফেলবেন, প্রথমটাকে ধরে ফেলেন হচ্ছে বড়। তাহলে প্রথমটাকে যদি বড় ধরে ফেলেন, ঠিক আছে, তারপরে জাস্ট যতগুলো নাম্বার আছে ততগুলো, সাপোজ আপনাকে 5টা সংখ্যা দিছে, তাহলে আপনি কি করবেন এবার? ডি এর সাথে তুলনা, এর সাথে তুলনা, তুলনা জাস্ট একবার। তাহলে আপনার এত বিশাল বিশাল সত্য লিখতে হচ্ছে না, এত বিশাল বিশাল কিছু লিখতে হবে না। জাস্ট সিম্পলি সিম্পলি কি হয়ে যাবে বলুন তো? সিম্পলি এই যে জিনিসটা আছে, এই জিনিসটাই কিন্তু কি হয়ে যাবে আমাদের? শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এটার মধ্যে ইয়া আর কি। তো এইখান থেকে এখন আমরা চলেন এটার কি করব, এটা যদি আমরা সি প্রোগ্রামটা একটু করে লিখে দিই আপনাদের। সি প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে আমার থেকে মনে হইতেছে এটা আসবে, ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে এটা আসার মতো। তাহলে এটাতে কি লিখবো আমরা? এটাতে হচ্ছে আপনারা লিখে রাখবেন, এটা হচ্ছে একবার প্রিন্টএফ। আগে ছিল একাধিকবার, এখানে কি হবে? একবার প্রিন্টএফ। অথবা আগে ছিল এলস ইফ, বাট এখানে শুধু ইফ ব্যবহার। এখানে শুধু কি করব? ইফ ব্যবহার করেই এই প্রবলেমটা কি করব আমরা? সলভ করব। আর কোনো কিছুই করতে হবে না। 1 2 3 এই সংখ্যা দিয়ে করলাম না? এই সংখ্যা দিয়ে 5 6 7 সংখ্যা দিয়ে তো করলাম। তো চলেন সবার আগে আমাদের কাজ কি? আমরা জানি প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু করার আগে হচ্ছে আমাদের কয়টা লাইন লিখতে হয়? 3টা লাইন। কি লিখতে হবে সবার আগে? হ্যাশ ইনক্লুড কি? হ্যাশ ইনক্লুড stdio.h, stdio ডট কত h, তারপর একটা মেইন ফাংশন লিখতে হয়। তাহলে মেইন ফাংশনের আগে কি লিখবো? ইন্ট মেইন দিতে হবে। তারপর এটা কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। শুরু করলাম। তাহলে আমাদের এখানে যদি এবার দেখেন, আমরা তো ডেটা টাইপ হিসেবে কি করব? ইন্ট ইউজ করব। এবার যদি ভ্যারিয়েবলের কথা বলি, 3টা ভ্যারিয়েবল তো অবশ্যই লাগবে, এ বি সি। দেখেন একটা নতুন একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করছি এখানে, কি? ম্যাক্স। ম্যাক্স নামে একজন নতুন ব্যক্তিকে কি করছি? ইউজ করছি। তাহলে এখানে একটা কি হবে? এখানে আরেকটা দিতে হবে আমাদের ম্যাক্স। এই হইতেছে ভ্যারিয়েবল। তো আবার আগের মতো কাজ, সংখ্যা 3টা ইনপুট নিতে হবে। তাহলে আমি হচ্ছে ডিরেক্ট লিখতেছি, একটু ওই প্রিন্ট এফটা বাদ দিয়ে ডিরেক্ট চলে এটা লিখতে দিলাম। স্ক্যান এফ, কয়টা সংখ্যা ইনপুট নিতে হবে? 3টা। তাহলে পার্সেন্টেজ ইন্টিজারের জন্য 1টা 2টা 3টা। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাড্রেস অফ কত? এ, অ্যাড্রেস অফ কত? বি, অ্যাড্রেস অফ সি। ওকে ডান, এতটুকু পর্যন্ত ডান। তারপরে কি রাখছেন? ম্যাক্সের ভিতরে কাকে রাখছেন? একে রাখছেন না? আপনি বলে দেন, আগেই বলে দেন ম্যাক্স ইকুয়াল কত? এ। তাহলে ম্যাক্সের ভিতরে কাকে রাখলাম? ম্যাক্সের ভিতরে রাখলাম হচ্ছে একে, ঠিক আছে। এরপরে কি লিখছি? সত্য। ম্যাক্স লেস দেন বি কিনা, তাহলে হচ্ছে সত্য। এবার কি আসছে? সত্য আসছে। তাহলে লিখে দেন ইফ এই জিনিসটা, আমার যে ম্যাক্স আছে সেটা লেস দেন বি কিনা। যদি এটা যদি ট্রু হয়, দেখেন তো এটা যদি ট্রু হয় তাহলে ম্যাক্সের ভিতরে কে যাবে? ম্যাক্সের ভিতরে যাবে বি। তো এটা যদি ট্রু হয়, আপনাদের একদম এবার যেটা আসছে সেই নিয়মেও করে দিচ্ছি, ম্যাক্সের ভিতরে কি চলে যাবে? বি। তাহলে দেখেন এই যে বি এর মানটা আছে, এর বি এর মানটা ঘুরে 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 কিন্তু আবার নতুন আরেকটা কি এসছে? সত্যে। তাহলে এখানে আমরা এলসিফ ইউজ করবো না, এখানে আমরা শুধুমাত্র ইফ ব্যবহার করতে বসে না, আমরা শুধুমাত্র কি রাখবো? ইফই রাখবো, ঠিক আছে। তাহলে আবার ইফ, আবার নতুন একটা সত্য ইফ। এবার কি দিছে? ম্যাক্স লেস দেন সি কিনা। যদি এটা হয়, ইয়েস, এটা যদি ট্রু হয়, তাহলে এবার কাকে দিব? ম্যাক্সের ভিতরে কাকে দিয়ে দিব? ম্যাক্সের ভিতরে দেবো সি। আপনি চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন, না দিলেও চলবে, কোনো প্রবলেম নাই। ওকে, তারপর এখন ম্যাক্স ও সি এটা হয়ে গেল। তাহলে এটা ঘুরে 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 কি করবে? এখানে আসবে প্রিন্ট লার্জ নাম্বার ইকুয়াল টু কত?
ম্যাক্স। তাহলে প্রিন্টের কাজ কি করা, প্রিন্ট এফ নিয়ে কি করবে, কাজ করবে, প্রিন্ট এফ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি, প্রিন্ট এফ কি লিখবো, লিখবো হচ্ছে এটা লার্জেস্ট নাম্বার ইকুয়াল পার্সেন্টেজ ডি। ঠিক আছে, কোনটা লার্জেস্ট নাম্বার হবে, ম্যাক্সে যেটা আছে সেইটা, দেখেন ওখানে লিখছে ম্যাক্সে যেটা আছে, আপনি এখানে লিখে দিবেন ম্যাক্সে যেটা আছে সেটা। ওকে, তারপর আর কিছু নাই, প্রোগ্রামটা শেষ। দেখেন কত সহজ, যদি আমরা এটা ইউজ কম করব, আমরা আমাদের প্রথমে যেটা শিখাইলাম সেটাই বেশি ইউজ করব, এটা আমরা এত বেশি ইউজ করব না। ঠিক আছে, প্রথমে যেটা শিখেছি সেটা আমরা ইউজ করবো, কারণ সেটাই হচ্ছে আমাদের বইতে বেশি ইউজ করা হয়েছে। আর যদি ডিরেক্ট বলে দেয় ভাই একবার মাত্র প্রিন্টএফ, দেখেন এখানে কিন্তু আমি একবারই প্রিন্টএফ ইউজ করছি বা ইফ ব্যবহার করছি, যদি এটা ডিরেক্ট পরীক্ষায় বলে দেয় তখন হচ্ছে আপনারা এইভাবে এই প্রসেসটাতে কি করতে হবে, আপনাদের আগাইতে হবে। তাহলে এখন এখানে আমি যদি কয়টা কি করি, সংখ্যা যদি নিই, ঠিক আছে, ওই একজন বললো ভাই 1 2 3 এগুলো নেন, আচ্ছা নিলাম 1 2 3। এখানে কিন্তু আগে দেখেন কোনো কি ডিরেক্ট ইনপুট নিছি, ডিরেক্ট ইনপুট, আমি এখানে কোনো প্রিন্ট এর কথা লিখি নাই। ঠিক আছে, আসি এবার প্রথমে ম্যাক্সের ভিতরে বসবে এ, প্রথমে যে এটা ভ্যালু দিছি এ, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, আর এটা কত সি। ওকে, আমরা একটু করে দিয়ে দিই, এটা হচ্ছে আমার কত এ, এটা হচ্ছে কত আমার বি, আর এটা হচ্ছে কত আমাদের সি, এটা দিয়ে দিলাম। তাহলে এবার আসি প্রথমে ম্যাক্সের ভিতরে আছে এ, এর মান কত 1, তাহলে আলটিমেটলি প্রথম ক্ষেত্রে ম্যাক্সের ভিতরে কি আছে 1। এবার এখানে আসবেন, এবার কোথায় আসবেন, এখানে আসবে, এসে বলবেন এখানে আছে 1, এখানে আছে কত বি, বি এর মান কত 2, 1 কে 2 থেকে বড়, ইয়েস। তাহলে এখন ম্যাক্সের ভিতরে কি চলে আসছে বলেন তো 2, ম্যাক্সের ভিতরে কত চলে আসছে 2, তাহলে এখানে এবার আছে 2 2, আর এটা কত, এটা মান হচ্ছে 3, 2 কি 3 থেকে বড়, ইয়েস। তাহলে ম্যাক্সে কত চলে আসছে, ম্যাক্স চলে আসছে 3। তাহলে লার্জেস্ট নাম্বার ইকুয়াল ম্যাক্স, ম্যাক্স এখন কি আছে 3 আছে, আপনাকে এই লেখাটাই দেখা, লার্জেস্ট নাম্বার ইকুয়াল ম্যাক্স, ম্যাক্স আছে 3, তাহলে 3 দেখাবে। প্রোগ্রামটা শেষ, প্রোগ্রাম শেষ করে কি হয়ে আসলো, বের হয়ে আসলো। দেখেন তো ক্লিয়ার হলো কিনা, আশা করি ডান, আশা করি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি মাত্র 2টা প্রবলেম সলভ করলাম, মাত্র 2টা প্রবলেম সলভ করলাম, কিন্তু আমাদের এখন হচ্ছে আপনাদের কাজ দিব। ঠিক আছে, ভাইয়া ম্যাক্সিমাম জিনিস শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমি আপনাদের কাজ দিব, আপনারা হচ্ছে কি করবেন, নিজেরাই করবেন। তাহলে এই হয়ে গেল, একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারছেন কিনা। এখন আপনাদের অনেক অনেক কাজ থাকবে। ঠিক আছে, আপনাদের কি থাকবে, অনেকগুলা কাজ থাকবে। এবার আর আমি করে দেব না, এবার আমি করবো না, এবার হচ্ছে আপনারাই করবেন, আপনারা নিজেরাই করবেন। ওকে ডান। তাহলে এবার আসি গ্রেডিং পদ্ধতি নির্ণয়। গ্রেডিং পদ্ধতি নির্ণয়কে গ্রেডিং পদ্ধতি থাকতে পারে, অথবা মাঝে মধ্যে দেখবেন হচ্ছে আপনাদের কি বলে, দল গঠন। গ্রেডিং পদ্ধতি বলে বা দল গঠন বলে, বলে 1 থেকে 50 পর্যন্ত এ দলে, 50 থেকে 60 পর্যন্ত বি দলে, 70 থেকে 80 পর্যন্ত সি দলে। তাহলে এরকম টাইপের কি দেয়, দল গঠন করতে দেয়। তো যেমন দেখেন এখানে 40 থেকে 49 যারা পাইছে তাদেরকে বললাম হচ্ছে সি গ্রেড, 33 থেকে 39 যারা তারা হচ্ছে ডি, 0 থেকে 32 যারা তারা হচ্ছে কত, এফ গ্রেড। তাহলে এগুলো এখন একদম ইজি। তাহলে আপনি নিজেই বলেন ভাই এখানে একটা সত্য ইউজ করতে হবে, এটা যদি সত্য ট্রু হয় তাহলে তো সি, মিথ্যা হইলে আরেকটা সত্য তার মানে ডি, যদি এটাও মিথ্যা হয় তাহলে আরেকটা সত্য, আর মিথ্যা হইলে আমি ভুল দিছি। তাহলে দেখেন তো এখানে একাধিক সত্য না, তাহলে একাধিক সত্য যেহেতু ইউজ করছি, তাহলে এখানে বলেন কোন স্টেটমেন্ট আমরা ইউজ করব, কন্ডিশনাল স্টেটমেন্ট বলেন। 3টা স্টেটমেন্ট দেখলাম, এখন আপনি একটু কমেন্ট সেকশনে জানান যে কোন স্টেটমেন্ট আপনারা ইউজ করবেন। একজন বলছে এটা এইচটিএমএল, থাক এত সহজে এইচটিএমএল করতে হবে না। ঠিক আছে, আর একটু কঠিন কঠিন করব, তাহলে এলসিফ। ঠিক আছে, একাধিক সত্য মানে কি, এলসিফ। এই তো আপনারা পারেন, আর কিচ্ছু লাগবে না, শেষ এই জিনিসটাই। তাহলে আসি প্রথমে, দেখেন এটা ছিল প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের সেই ফ্লো চার্টটা। তাহলে প্রথমে হচ্ছে আমরা ইনপুট স্টার্ট করতে হবে সবার আগে, তাহলে আমিও কি করব, স্টার্ট করব। তাহলে করলাম স্টার্ট, স্টার্ট করতে গেলে কি করতে হবে, ওভাল শেপ, তাই দিলাম ওভাল শেপ। ইনপুট এম, তাহলে ইনপুট নেওয়ার জন্য কি সামান্তরিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার পরে এই সত্যটা দেখেন 40-এর সমান অথবা বড়, কিন্তু 49 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে সে পাবে সি। তাহলে আমি দিলাম ইজ এম এর মানটা
40 থেকে বড় অথবা ইকুয়াল। দেখেন আপনাদের এই ইকুয়ালটা আমরা এভাবে নিচে দিব না, এইখানে যে ইকুয়ালটা দিছে এই ইকুয়ালটা আমরা এভাবে নিচে দিব না, কি করবো না, এইভাবে আমরা দিব না, কারণ আমাদের কিবোর্ডে দেখবেন কিন্তু এভাবে থাকে না। ঠিক আছে, আমরা কিভাবে দিব ইকুয়ালটাকে, আমরা দিব হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা এইভাবে দিব, এই গ্রেটার দেন ইকুয়াল, এই গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, আর ইকুয়াল হইলে কি, এটা ইকুয়াল। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। কিসের জন্য ব্যবহার করা হয়? তুলনা। তাহলে আমি এখানেও তো তুলনাই করব, এখানেও আমি কি করব, তুলনা করব। তাহলে আসেন প্রথমটাতে, ইজ এম এর মানটা কি 40 থেকে বড় অথবা সমান, এন্ড এই এন্ড এর জায়গায় আপনি চাইলে কি করতে পারেন, এই এন্ড এর জায়গায় হচ্ছে আপনি এইটা দিতে পারেন, এন্ড এবং এম এর মানটা 49 থেকে অথবা সমান, ছোট অথবা সমান। এটা যদি ট্রু হয়, ইয়েস হলে প্রিন্ট সি, ডিরেক্ট দেখা দিবে প্রিন্ট। তাহলে প্রিন্টের জন্য কি, সামান্তরিক। ওকে, ইয়েস হলে এটা, যদি না হয় নো, নো হইলে আবার বলবো, নো হইলে সত্য 33 থেকে বড় অথবা সমান, এম এর মানটা 33 থেকে বড় অথবা সমান, এন্ড অথবা এবং এম এর মানটা কি 39 থেকে ছোট অথবা সমান। যদি এটা ইয়েস হয়, প্রিন্ট কি করতে বলছে, ডি। এটা নো, নো হইলে এম এর মানটা কি 0 থেকে বড় অথবা সমান এবং এত থেকে এত, ইয়েস হইলে প্রিন্টের। আর যদি না হয় তাহলে আমি দিয়ে দিব প্রিন্ট ইনভ্যালিড, মানে তুমি যে মানটা দিছো এটার মধ্যে নাই, শেষ। তাহলে প্রোগ্রামটা তারপরে কি করলাম, শেষ করে দিলাম। তো দেখেন তো এটা সহজ না? এটা কি আর কোনো সমস্যা আছে? এটা আমার মতো এগুলো হচ্ছে একদম ইজি এখন আপনাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আমি আর করাই দিব না। এই অ্যালগোরিদমটা আমি হচ্ছে একটু সহজ ভাষায় লিখছি, একটু সহজ ভাষায় লিখছি, মানে একটা এক্সট্রা ধাপ কমাই দিছি। যেমন হচ্ছে আগেরটাতে দেখবেন যদি ইয়েস হইতো আমি বলতাম ধাপ 4-এ যাও, নো হইলে বলতাম ধাপ 5-এ যাও। তাহলে আমি ধাপ 4-এ কি হবে সেটা এখানে লিখে দিছি। হ্যাঁ, প্রথমে স্টার্ট শুরু করলাম, ইনপুট নিলাম এম, এম এর মানটা কি 40 থেকে বড় এবং 49 থেকে ছোট অথবা সমান। যদি এটা ইয়েস হয়, ইয়েস, হ্যাঁ, তুমি লিখবা হচ্ছে সি গ্রেড প্রদর্শন করো, না ধাপ 4-এ যাও। এবার ধাপ 4-এ আসে কি দেখতে পাচ্ছে, এম এর মান 33 থেকে বড় এবং 39 থেকে ছোট কিনা, হ্যাঁ, ডি এর মান প্রদর্শন করো, না স্টেপ 5-এ যাও। আবার এম গ্রেটার দেন এত এবং এত কিনা, হ্যাঁ, প্রিন্টএফ, না ধাপ 6-এ যাও। আর এখানে তুমি দিবা ইনভ্যালিড মান কি করো, প্রদর্শন করো। সর্বশেষে কি করব, প্রোগ্রামটা শেষ করি। তাহলে এই হইতেছে এটার অ্যালগোরিদম। অ্যালগোরিদম ওই প্রথম যে 2-3টা বুঝতে পারছেন যারা, তাদের জন্য এগুলো একদম ইজি, পানি ভাত। অ্যালগোরিদমে এত বেশি ঘুরে পেঁচে লিখবো না, একদম সহজ সহজ যে ভাষাগুলো ইউজ করি সেই ভাষাগুলো কি করবো আমরা, লিখবো। ডান। তাহলে এইটা নিজেদের একটু এইচডব্লিউ করবা। অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম, আসতেই পারে কোনো না কোনো বোর্ডে যদি সহজ জিনিস দিতে চাই তখন এরকম দল গঠনটা দিবে। তাহলে দল গঠন দেওয়ার সময় কি হবে, ইফের মধ্যে সত্যটা জাস্ট একটু করে লিখে দিই। ইফ ওই আগের মতো সত্য, সত্য কি, এই প্রথমে এটা এম গ্রেটার দেন ইকুয়াল টু কত, 40 কিনা, এন্ড কি এম লেস দেন ইকুয়াল টু 49 কিনা। এখানে একটা বড়, এখানে একটা বড়, মাথা শেষ, আর কোনো কাজ নাই। তারপর যদি ইয়েস হয়, প্রিন্টএফ সি গ্রেড ডিরেক্ট লিখে দিবেন। যদি ইয়েস হয় আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, একটা লিখে দিই। যদি ইয়েস হয় তাহলে কি দিবেন, প্রিন্টএফ ডিরেক্ট, জাস্ট সিম্পলি। এটা অনেক বড় হয়ে যায় আর কি, ঠিক আছে, শেষ। আর যদি না হয় তাহলে আবার সে আগের মতো এলস ইফ, আবার সে সত্য। যদি ইয়েস হয় প্রিন্ট ডি, না হলে আবার সে এলস ইফ। তাহলে এরকম করে কি করতে থাকবেন, একটু কমেন্ট সেকশনে জানান যেটা করতে পারবেন কিনা, এইটা করতে পারবেন কিনা একটু কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেন। তাহলে আমরা একসাথে কিন্তু অনেকগুলাই করে ফেললাম। ঠিক আছে, দল গঠনও শেষ। এটাও এ দেখেন এলসি বলেই দিছি, ঠিক আছে, ওই ছকের সি প্রোগ্রাম, মানে ওই ছকটাই আর কি। তো এবার আসবো আমাদের লিপিয়ার নির্ণয়। ঠিক আছে, এটা সম্ভবত এবার কুমিল্লা বোর্ড 2024 সালে প্রশ্নটা আসছিল। এই তো কুমিল্লা বোর্ড 2024 সালে হচ্ছে এই প্রশ্নটা আসছে। এবার লিপিয়ার কিভাবে নির্ণয় করতে হয়। সো আমাদের একটা মিস কনসেপ্ট আছে, আমরা হচ্ছে একটা জিনিস ভুলে যাই। ঠিক আছে, আমরা একটা জিনিস ভুলে যাই। আমরা হচ্ছে আজকের কতক্ষণ হবে না, আমরা আজকে আরো 2 থেকে 3টা এটার করার পর লসাগু আর গসাগুটা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, দেখে ক্লাসটা কি করবো ইনশাল্লাহ শেষ করবো। লসাগু গসাগু এই দুইটা দেখবো তাও ইনশাল্লাহ। তো আসে এবার লিপিয়ার নির্ণয়। 2 ঘন্টা মোটামুটি ধরে রাখেন। ঠিক আছে, অলরেডি তো 1 ঘন্টা 10 মিনিটের মতো মনে হয় হয়েছে।
আরো মোটামুটি সময় লাগবে, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো আরেকটু কনসেপচুয়াল, ওইগুলাতে কনসেপ্ট একটু কম ছিল, বাট এই জিনিসগুলাতে হচ্ছে লজিকের খেলা। এখন শুধু কি নিয়ে কাজ করব, লজিক নিয়ে কাজ করব, ঠিক আছে, একটু ভালো মতো মনোযোগ দিব। ওকে, লিপিয়ার নির্ণয়। আমাদের একটা মিসকনসেপ্ট আছে, সেটা হচ্ছে লিপিয়ার মানে আমরা জানি কোন একটা সালকে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে সেই সালটা লিপিয়ার, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটু করে মানে ক্যালেন্ডার দেখো, গুগল ক্যালেন্ডারে গিয়ে যদি দেখো, গুগল ক্যালেন্ডারে যদি গিয়ে দেখো, সাপোজ হচ্ছে আমি বললাম 1700 সাল, সাপোজ আমি বললাম 1800 সাল, সাপোজ আমি বললাম 1900, এই যে 3টা সাল বললাম না, এই 3টা সালের কথা যখন আমি বললাম, দেখবা এই 3টা সালকে 4 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে, কিন্তু এদের যে ফেব্রুয়ারি মাস, এদের যে ফেব্রুয়ারি মাস সেটা কত দিনে বলেন তো, 28 দিন, ঠিক আছে, 28 ডেজ। এদের ফেব্রুয়ারি মাস কত, 28 দিনের। তাহলে এখন কোশ্চেন হয় না, কোশ্চেন আপনার মাথায় কোশ্চেন আসে না, কেন এরা 4 দ্বারা বিভাজ্য হওয়ার ফলেও এদের মাসটা 28 দিনে? কিন্তু কিন্তু আপনি যদি 2000 সালটা দেখেন, যদি কোন সালটা দেখেন, 2000 সালটা যদি এবার একটু করে খেয়াল করেন, এই 2000 সালটা যদি একটু করে খেয়াল করি, দেখা যাবে যে না, 2000 সালের কিন্তু ফেব্রুয়ারি মাসটা আবার কত দিনে, 2000-এর ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কিন্তু 29 দিনে। কেন এমন হইলো? ঠিক আছে, এগুলো সবগুলো কত দিনে, 28 দিনে, বাট এটা হইতেছে 29 দিনে। কেন এমন হইলো? এমনি আমরা জানি 4 দ্বারা 4 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা কি হবে বলেন তো, লিপিয়ার হবে। বাট এটা আসলে ঠিক না। কার জন্য ঠিক না? শতাব্দীটা এই নিয়মটা মেনে চলে না। কি বললাম? শতাব্দীটা এই নিয়মটা কি করে না, মেনে চলে না। শতাব্দীর ক্ষেত্রে একটা এক্সট্রা, শতাব্দী মানে 100 বছর আর কি, যেমন 1700, 1800, 1900, 2000, এগুলোতে 100 করে ভাগ যায় আর কি, ঠিক আছে। তো শতাব্দীর ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এরকম, আপনার এই শতাব্দীগুলোকে শুধু 4 দ্বারা গেলেই হবে না, সাথে 400 দ্বারাও ভাগ যেতে হবে। এটা কি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়? না। এটাকে যায়? না। এটাকে যায়? না। যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে 28 দিনই থাকবে। 400 দ্বারা যায়? ইয়েস, এটা যায়। তাহলে এটা 28 না, এটা 29। 4 দ্বারা যায় 400। তাহলে শতাব্দীর ক্ষেত্রে কি হবে? শতাব্দীর ক্ষেত্রে 4 এবং 400 দুইটা দ্বারাই কি হইতে হবে, নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তখনই সেটা কি হবে, 29 দিনে। আর এমনি সালগুলাতে 4 দ্বারা গেলেই হবে। ওকে, তাহলে এটা কেন হইলো, কেন হইলো, সেই কেনর এখন কি করবো ভাইয়া, হালকা পাতলা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কেউ একজন ঘুরতেছে, ওই সমাজ পড়ায় আছে, ঠিক আছে, আমি এই জিনিসটা একটু কনসেপ্টে ভুল করি, পৃথিবী ঘুরতেছে বা সূর্য একটা ঘুরতেছে, সাপোজ কেউ একজন ঘুরতেছে, একটু করে নিজের একটু কারেকশন করে নেবেন। ঘুরতে আহ্নিক গতি আর কি, ঠিক আছে, পৃথিবীর আহ্নিক গতি নাকি বার্ষিক গতি বলে। ঘুরতে কতক্ষণ সময় লাগে, এরকম একটা ইয়ে ছিল, 365 দিন, ঠিক আছে। আমরা বলি 1 বছর মানে কত দিন, 365 দিন বলি, আর লিপের হলে বলি 366 দিন। আসলে তা না, এই 365 দিন এখানের সাথে আরো কিছু জিনিস আছে। কি জিনিস আছে, এই জিনিসটা আমরা হিসাব করি না। 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই জিনিসটা আপনি হিসেবেই নেন না, বলে আমি তোমাকে কি করি না, গুনি না। আমরা বলি 1 বছর মানে কত দিন, ডিরেক্ট হিসাব 300 কত দিন, 64 দিন, ঠিক আছে। আসলে তা না, এই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, কিন্তু এটা অ্যাকচুয়াল টাইম। তাহলে এখন প্রতি বছরে আমি এই টাইমটা কিন্তু হিসাব করতেছি না। তাহলে দেখা গেছে কিছু মানুষ, কিছু বুজুর্গ এই জিনিসটাকে ধরছে কার সমান, বললে তুমি 6 ঘন্টার সমান। বলো আচ্ছা 6 ঘন্টার সমান, তাহলে কি বললো, আমি প্রতি বছরে 6 ঘন্টা কম হিসাব করতেছি। তাহলে সে কি করলো, বলে 4 বছর পরে গিয়ে, বলে 4 বছর পরে গিয়ে কত হবে, 4 6 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কি, 1 ডে। তাহলে বলে তুমি প্রতি 4 বছর পর পর একটা দিন কম হিসাব করতেছো। বলে 4 বছর পর গিয়ে একটা দিন কম হয়ে যাচ্ছে। বলে না, তখন তারা কি করে জানো, 4 বছর পর পর একটা দিনকে ম্যানেজ করার জন্য বাড়ায় দেয়। তাহলে এই জন্য দেখা যায় প্রতি 4 বছর পর পর আমাদের একটা দিন বাড়ে, মানে কি চলে আসে, লিপ ইয়ার চলে আসে। ঠিক আছে, বুঝে গেছে? বুঝে গেছে কেন লিপ ইয়ারটা আসলো? তাহলে এই প্রতি 4 দিন পর পর কি হবে বলেন তো, এইরকম করে একটা দিন কি হবে,
এইরকম করে একটা দিন কি হতে থাকবে, সাই করে বাড়বে। এই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, কেন 4 বছর পর পর একটা দিন বাড়ে। তাহলে এখন আপনি বলবেন ভাই এটাও তো 4 দ্বারা ভাগ করা গেছে, তাহলে এটারও তো 4 বছর পর একদিন বাড়ার কথা, কিন্তু এখানে ফেব্রুয়ারি তো 28 দিনে, বলে এটারও তো সেম, এটারও সেম, তাহলে এটার আবার কেন? এটার পিছনেও একটা কি আছে বলেন তো, এইটার পিছনেও একটা লজিক আছে। তো এখন এই যে বিজ্ঞানীগুলা, এই যে বুজুর্গগুলা কি করছে বলেন তো, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে কতটুকু ধরছে, 6 ঘন্টা ধরছে। এই 6 ঘন্টা কি আসলে অ্যাকচুয়াল হয়েছে? বলে না। বলে তুমি আবার অনেক বেশি ধরছো। বলে কত বেশি ধরছে? বলে ও আবার কি ধরছে, বেশি ধরছে। কতটুকু বেশি? ও বলে হচ্ছে কত, এখানে 13 দিলে 49, ওকে, তাহলে 11 মিনিট। বলে তুমি 11 মিনিট কত সেকেন্ড, 11 মিনিট 13 সেকেন্ড তুমি কি করলা, বেশি ধরছো। 6 ঘন্টা ধরার পরে সে কি বলে, বলে তুমি 11 মিনিট 13 সেকেন্ড তুমি কি করছো, বেশি ধরছো। বলে তাহলে কি করবো এখন? বলে প্রতি বছরে তুমি এরকম বেশি ধরতে ধরতে, এগুলো কিন্তু বেশি ধরছে, বলে প্রতি বছরে তুমি এরকম বেশি ধরতে ধরতে 100 বছর পর এসে, কত বছর পর এসে, 100 বছর পরে এসে বলে তোমার এই বেশি ধরা ধরতে 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 তুমি 18 ঘন্টা প্লাস কিছু একটা কি করে ফেলছো, ধরে ফেলছো। বলে কি কথা হইলো? বলে এগুলো তুমি বেশি ধরতেছো, ঠিক আছে। বলে কি এই জিনিসগুলো তুমি কি করতেছো, বেশি ধরতেছো, ধরতে ধরতে কত বলছে 100 বছর পর। মানে প্রথমে তুমি সাপোজ 1700 থেকে শুরু করলা, তো এবার 1800 থেকে গেলা, তো বলে 1800 বছরে তুমি যে বললা তুমি 18 ঘন্টা কি করছো, বেশি ধরছো। তো তখন আবার আরেকজন আসি বলতেছে এই যে কনসেপ্টটা আছে এই 18 ঘন্টা, ও বলে ভাই আমি 18 ঘন্টারে আমি মাফোসাই দোয়াবসাই, ও বলে ভাই আমি 24 ঘন্টা ধরবো। তাহলে ও 24 ঘন্টা ধরে ও বলে কি 24 ঘন্টা মানে কি ভাইয়া, 24 ঘন্টা মানে বলে হচ্ছে একদিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1800 কথাতে এবার যদি আসি, 1800টা কেন 28 দিনে হইলো, এবার এটাতে আসি। দেখেন 1800 সাল, তাহলে প্রথমে আপনি একটু নিজেই বলেন, 1800 সালে 1800 সালে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে 4 বছর পর পর একদিন বাড়বে। ও বলে ভাই আমাকে একদিন বাড়ায় দাও, তাহলে একদিন আমি কি করলাম, বাড়াই দিলাম। তারপরে এই বুজুর্গ এসে বলছে, বলে আপনি প্রতি 100 বছরে একদিন বেশি কাউন্ট করছেন, বলে একদিন আমাকে এখন দিয়ে দেন। এই 100 বছর পাই যাই, সে কি করে বলে 100 বছর আমাকে দিয়ে দেন। তাহলে এই তখন এসে বলে একদিন আমাকে দিয়ে দেন, মানে কমাই দিল। তাহলে দেখো তো 1800 সালে এসে একদিন প্লাস হয়েছিল 4-এর কারণে, আবার এখানে যে বেশি বেশি ধরতেছিল ওই জন্য ও আবার কি করছে, টান দিয়ে নিয়ে নিছে। তাহলে দেখো তো কি +1 -1 চলে গেল, তাহলে কি আর কিছু থাকে, থাকে না। তখন দেখা গেছে এই জন্য 1800 সাল 1900 সাল এগুলার ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 28 দিনে। এগুলার ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, এগুলার ফেব্রুয়ারি মাসটা হয় হচ্ছে আমাদের 28 দিনে। বুঝে গেছে? আমি জাস্ট একটু লজিকটা ক্লিয়ার করতেছি তোমাদেরকে। আবার যখন আমি যখন লিখবো লজিক, তখন বলো আরে ভাই এটা কেমনে হইলো, কিভাবে পসিবল। তো লজিক গুলো এই জন্য ক্লিয়ার করতেছি। আর তোমার যদি লজিক মনে না রাখে, তুমি বলো ভাই আমার এত লজিক দরকার নাই, যেই সত্য আছে সত্য ডিরেক্ট মুখস্থ করবো, কোনো সমস্যা নাই, বাট লজিক গুলো বুঝে রাখো। যদি তুমি যখন কি করবা, কোন একটা স্টুডেন্ট পড়াবা, বা তোমার ছোট ভাই বোন যখন এসে বলবে ভাই একটু একটু বলেন তো কেন এরকম হইলো, তখন কিন্তু তুমি বাজে যাবা, ঠিক আছে। আর এই জিনিসগুলো কিন্তু আসলে কি বলেন তো, এই জিনিসগুলো আসলে এই যে গোদামিল দিচ্ছে এগুলো কিন্তু একদম যে অ্যাকচুয়াল তা না, বাট এই হিসেবেই এই সিস্টেমে আলটিমেটলি কি করা হয় বলেন তো, হিসাবটা করা হয় আর কি, ঠিক আছে। তাহলে একদিন বাড়লো একদিন কমলো, তাহলে এটা হয়ে গেল এটা। তো এখন বলবে ভাই তো 2000 সাল কি করছে, ওর সমস্যা কি? তাহলে এবার আসো 2000 সালে আসি। এবার আসো কত সালে, 2000 সালে। 2000 সালকে 4 দ্বারা ভাগ করা যায়, বলে ইয়েস। তাহলে বলে 4 দ্বারা ভাগ করে গেছে, বলে এই বন্ধু 1 বাড়ায় দাও, ওকে বাড়ায় দিলাম। বলে 2000 সাল 4 দ্বারা ভাগ করে গেছে 1 বাড়ছে, এটা তো 100 দ্বারা ভাগ করছি, তাহলে 100 থেকে কি হবে, একদিন কমে যাবে। বলে ওকে বন্ধু 100 জন আবার কমাই দিছি। আবার তুমি একটু করে দেখো, 18 ঘন্টাকে তুমি ধরছো কয় ঘন্টা, 24 ঘন্টা। এটা কি আবার একটা ভুল ধরলা? তাহলে এখন তুমি নিজে চিন্তা করো, 18 আর 24, 18কে যদি 24 চিন্তা করো, তাহলে 6 ঘন্টা তুমি বেশি ধরে ফেলছো। 6 ঘন্টা কি করছো, বেশি ধরছো। তাহলে দেখো 400 বছর পর এসে, তাহলে এখানে 6 ঘন্টা, এখানে 6 12, এখানে 6 18, এখানে 6 24, 24 ঘন্টা বলছো তুমি কি করছো, তাকে কম দিছো। এখানে তুমি কি করছো, তাদেরকে ধরার সময় তুমি কাটার সময় 24 ঘন্টা বেশি নিয়ে নিছো। তাহলে ও এখন কি করে, বলে 24 ঘন্টা মানে একদিন, বলে এখন আমাকে সেই একদিনটা ফেরত দাও। তখন দেখা যায়
এই গোঁজামিলটার কারণে তখন দেখা যায় আবার একটা এক্সট্রা দিন তাকে কি করা হয়, দিয়ে দেওয়া হয়। তখন এই এক তো চলে গেল, কিন্তু সেই 400 বছরে গিয়ে আবার একটা দিন কি চলে আসে, এক্সট্রা চলে আসে। তাহলে এই এক্সট্রা চলে আসার কারণে এই ফেব্রুয়ারি মাসটা কত দিন হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসটা যে 19 দিন, সেই 19 দিনে হয়ে গেছে। সো এই হইতেছে আমাদের মোটামুটি যে লজিক্যাল কথাবার্তাগুলো ছিল। আশা করি অনেকের মাথার উপর দিয়ে যায় নাই, মাথার ভিতর দিয়ে গেছে আর কি এই জিনিসগুলা। আশা করি কোনো প্রবলেম হবে না। এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কি অবস্থা সকলের মাথার কি অবস্থা। দেখেন, সাধারণত একটা বর্ষ 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেটা লিপিয়ার হবে, কিন্তু শতাব্দীর ক্ষেত্রে এই যে সত্যটা লিখছি, এই সত্যটা কার জন্য, এই সত্যটা অবশ্যই শতাব্দীর জন্য। কিন্তু শতাব্দীর ক্ষেত্রে কি হয়, 4 দ্বারা বিভাজ্য হলে সকল শতাব্দীর লিপিয়ার নয়, কি হইতে হবে, 400 দ্বারাও কি করতে হবে, সেইটাকে বিভাজ্য হইতে হবে। 4 দ্বারাও বিভাজ্য হইতে হবে, সাথে 400 দ্বারাও, মানে দুইটাই হইতে হবে। যদি দুইটা হয় তাহলেই এটা কি হবে, লিপিয়ার হবে। ওকে, সো আমাদের মোটামুটি এই পোর্শনটুকুর কাজ শেষ। এবার চলেন আমরা এই পোর্শনে চলে আসি, লিপিয়ার নির্ণয়ের যেই সকল কথাবার্তাগুলো আছে, সেই সকল কথাবার্তাগুলা ভাইয়ারা কি করে রাখছি, এইখানে আমি কি করে রাখছি আপনাদের জন্য দিয়ে রাখছি। ওকে, সো আমরা কি করব এখন, এই কথাবার্তাগুলো নিয়ে একটা হালকা পাতলা করে একটা কি করব, ব্রিফ দিব। এই জিনিসগুলো একটু বুঝবো, ঠিক আছে। এখানে আপনাদের বইতে দেখবেন অনেক জায়গায় হচ্ছে আলাদা আলাদা করে সত্যগুলো দিছে, শতাব্দীর জন্য আলাদা দিছে, 4 দ্বারা বিভাজ্য হলে আলাদা দিছে, বাট আমি একসাথে লিখছি, ঠিক আছে। আমি আমার কাজ করার সুবিধার জন্য কি করছি, এই দুই জিনিসগুলোকে কি করছি, একসাথে আপনাদের জন্য কি করছি, দিয়ে দিছি আর কি। এখান থেকে এতটুকু একসাথে, আর শতাব্দীরটা শতাব্দীর জন্য। তো প্রথমে আমরা দিব কোন একটা সংখ্যা ইনপুট নিতে হবে, তাহলে ইনপুট স্টার্ট শুরু করতে হবে, তাহলে শুরুর জন্য স্টার্ট, ইনপুট কত ওয়াই, ইনপুট নেওয়ার জন্য কি করতে হয়, সামান্তরিক দিলাম। তারপর এখানে ইয়া বিশাল একটা সত্তর কিছুই বুঝি নাই, আমিও জানি, বাট বুঝাই দিব আমি, কোনো সমস্যা নাই। যদি এটা ইয়েস হয় বলবেন প্রিন্ট লিপিয়ার, যদি এটা নট হয় তাহলে লিখবেন প্রিন্ট নট লিপিয়ার, আর হচ্ছে কি এড করলাম। তাহলে এবার এটার সি প্রোগ্রামটা আগে লিখি, তারপরে এই সত্য কি বলছে সেটা বুঝিয়ে দিব। এই সত্যটা অনুসারে আপনাদের কিভাবে সি প্রোগ্রামটা কাজ করে সেই জিনিসটা কি করব, বুঝিয়ে দিব। সবার আগে চলেন সি প্রোগ্রামটা লিখি, ঠিক আছে, কারণ এটা সত্যটা অনেক বেশি ইন্টারেস্টিং, এইটাতে অনেক বেশি ইন্টারেস্টিং জিনিসপাতি আছে, এই জন্য আমার এটা ভালো লাগে, এই জন্য আমার এই জিনিসটা কি লাগে, একটু করে বেশি ভালো লাগে, শুধু ভালো না, অনেক বেশি ভালো লাগে। তার সবার আগে আমরা জানি সি প্রোগ্রামিং যদি আমরা কি করতে চাই, লিখতে চাই, তো সবার আগে আমাদের কি করতে হবে, 3টা লাইন লিখতে হবে। চলেন আমরা 3টা লাইন দিয়ে কি করি, শুরু করি। তাহলে প্রথম হচ্ছে হ্যাশ ইনক্লুড, কি করতে হবে, দিতে হবে stdio.h, তারপরে কি একটা মেইন ফাংশন, সবার আগে কি দিব, ইন্ট মেইন দিতে হবে। ওকে, তাহলে সবার আগে কি করে দিলাম, ইন্ট মেইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আমাদের সালগুলো কি হয়, ইন্টিজারে, আমরা ফরম্যাটে ইন্টিজার হিসেবে দিব ইন্টিজার, কি আছে ওয়াই, তাহলে ওয়াইটা আমরা কি করে দিলাম, দিয়ে দিলাম। তারপরে কি দিছি আমি, তারপরে দেখেন হচ্ছে এটা দেওয়ার পর ইনপুট নিতে হবে সবার আগে, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি সবার আগে একটা স্ক্রিনে একটা লেখা প্রদর্শন করুক, তাহলে প্রিন্ট এফ দিলাম, কি লেখা প্রদর্শন করুক, সাপোজ আপনি চাইলেন হচ্ছে এই লেখাটা, এন্টার এ ইয়ার, একটা সালের কি করো দেখাতে বললাম, তখন তুমি কি করবে, একটা এন্টার করবা, ইনপুট নিবা, তাহলে স্ক্যান এফ, ইন্টিজারের জন্য কি হবে, পার্সেন্টেজ টি, অ্যাড্রেস অফ কোথায় যাবে, ওয়াইয়ের ভিতরে যাবে। প্রথম কাজটুকু শেষ। এবার আসছে আমাদের সত্য, এবার আসছে হচ্ছে কি বলুন তো, আমাদের সত্য 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 সত্য। তাহলে এই সত্যটা হচ্ছে আমি একটু এই দিক থেকে লিখলাম, জায়গা যেহেতু বড় লাগবে। প্রথম সত্য কি দিছে, ওয়াই কে মডুলাস করব, ওয়াই কে মডুলাস করব কত দ্বারা, 400 দ্বারা, মানে 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা সবার আগে দেখতে হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা, তাহলে ইকুয়াল টু কত, 0, সি ভাষায় ইকুয়াল কিন্তু এভাবে প্রকাশ করে, দিলাম। তারপর দেখেন অর, আমরা বলছিলাম সি ভাষায় অরকে যেন কিভাবে প্রকাশ করে, দুইটা দাঁড়িয়ে দিলেই
কি প্রকাশ করে সেটা, দুইটা দ্বারা দিলে সেটা অরকে কি করে, রিপ্রেজেন্ট করে। করলো, ওকে। তারপরে যদি আমরা নেক্সট সত্যটাতে আসি, নেক্সট সত্য কি, ওইটা দিছে, এটা y কে মডুলাস করতে হবে কত দ্বারা, 4 দ্বারা। 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা দেখতে হবে। এন্ড এই দুইটার মধ্যে কি করবো এখন আমরা, এই দুইটার মধ্যে হচ্ছে এখন আমরা এটা কি করব, এন্ড করব, ঠিক আছে। এন্ড করব কি, এইটা y কে মডুলাস করে, এটা মানে কিন্তু নট ইকুয়াল, y কে কত দ্বারা মডুলাস করব, 100 দ্বারা। 100 দ্বারা মডুলাস করে নট ইকুয়াল টু কি বলবো, 0। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে সত্যটা ছিল, সেই সত্যটা হচ্ছে আমরা লিখলাম। যদি এটা ইয়েস হয়, ইয়েস হইলে আমরা লিখে দিই প্রিন্টএফ, কি প্রিন্ট করতে বলবো, হইতেছে তুমি লিপ ইয়ার প্রিন্ট করো। আর যদি নো হয় তার মানে হচ্ছে এলস, আমি ডিরেক্ট লিখে দিলাম প্রিন্টএফ নট লিপ ইয়ার। তারপর প্রোগ্রামটা শেষ করার আগে আমাদের কি দিতে হবে, রিটার্ন 0 দিয়ে দেন যেটা আছে সেটা দিতে হবে। সো মোটামুটি এই হইতেছে আমাদের সি প্রোগ্রামটা। এবার আমরা লজিকটা বুঝবো। এই যে ভাই এত কিছু লিখলেন, কেমনে হইলো, মাথায় আসে না, কেমনে হইলো সেটা এবার বুঝি চলেন। এটা যদি বুঝতে পারেন তাহলে কাজ শেষ, আর কিছু লাগবে না। তো এখানে হচ্ছে আমি লিখি, প্রথমে একটা সাল নিই, কত সাল এখন 2025, অলরেডি ফেব্রুয়ারি মাস চলে গেছে। তাহলে আসি 2025 সালটা কত দিনের সেটা একটু দেখি। 2025 সালের কাছে আসলাম। তো সবার আগে দেখবো এটা 2025-কে 400 দ্বারা ভাগ করে ভাগশেষটা 0 সমান। আপনি বলেন 2025-কে 400 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কি 0 সমান? আচ্ছা সরি, এইখানে এই ইয়েলোটা এই ইয়েলোর জন্যই থাকুক, এখানে যদি একটা হোয়াইট দিছি, এই হোয়াইটটা এই পুরো ইফের মধ্যে থাকবে। ওকে, তো যেটা বললাম 2025-কে 400 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 সমান হবে? আর বলবেন না, তাহলে এটা ফলস। তাহলে ফলস হলে কি করতে হবে, প্রথমে 0 দিতে হবে। অরের কাজ কি করা, যোগ। এই দুটো কিন্তু একসাথে, এই দুইটা কি করব, একসাথে কাজ করব, ঠিক আছে। তাহলে বলছে এবার 2025-কে 4 দ্বারা ভাগ করে বলছে ভাগশেষ কি 0 সমান। 2025-কে 4 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 সমান? নো। তাহলে এখানে আরেকটা 0 আসবে। ইনটু, এন্ড এর কাজ কি করা, ইনটু দিলাম। y মানে 2025, 2025-কে 100 দ্বারা ভাগ করে, এটা মানে কিন্তু নট ইকুয়াল 0 নয়, এটা কিন্তু ট্রু। 2025-কে যদি 100 দ্বারা ভাগ করেন, ভাগশেষ কিন্তু 0 সমান না। ইয়েস, এটা ট্রু হয়েছে, ভাগশেষ 0 সমান না হয়েছে বলছে, এই বলে ইয়েস। তাহলে এখানে কি হবে, 1 হবে। তাহলে আলটিমেটলি দেখেন কি দাঁড়াচ্ছে, 0 ইন্টু 0 ইন্টু 1 মানেও 0, তাহলে কি হবে, একটা বড় 0। তার মানে আনসারটা নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি বোঝায়, এটা হইতেছে নট লিপ ইয়ার। শেষ, প্রথম পোর্শন নট লিপ ইয়ার প্রমাণ করে ফেললাম। আচ্ছা, তার আগের সালটাতে আসি। 2024 সাল লিপ ইয়ার ছিল জানা মতে। একটু 2024 সাল নিয়ে একটু দেখি 2024 সালে কি হয়েছে। 2024 সালকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, এটা কি ট্রু? না, এটা ফলস। তাহলে ফলস হলে কি 0, পরের জন্য কি করতে হবে, প্লাস। ওকে, 2024-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0? আপনি বলবেন ইয়েস, ভাগশেষ 0, ইয়েস। তাহলে ইয়েস হলে কি 1 ইন্টু 2024-কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 সমান নয়, এটাও কিন্তু ট্রু, ইয়েস। 0 প্লাস 1, 0 আর 1 যদি যোগ করি তাহলে যোগফল কত হবে, 1, 1 মানে ট্রু, ইয়েস। ও যেহেতু ইয়েস হইছে, তাহলে ও কি লিপ ইয়ার। দেখছেন কিভাবে কাজ করে? তাহলে আরেকটা দেখাই, লাস্ট ওই শতাব্দীতে, একটা শতাব্দী দেখা দিই। শতাব্দী, সাপোজ শতাব্দী কত নিব, সাপোজ 1700 সাল, বা আচ্ছা 1900 সালে নি, কত 1900 সাল যেটা আছে সেই শতাব্দীটা নিচ্ছি। আসেন, তো প্রথমে 1900
1900 কি 400 দ্বারা ভাগ করা যায়? আপনি বলবেন নিঃশেষে বিভাজ্য যায়, আপনি বলবেন না যায় না। না গেলে কি হবে? 0 প্লাস আছে দিলাম। 1900 কে 4 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0? ইয়েস, ভাগশেষ 0। তাহলে ইয়েস হলো 1 ইনটু আছে দিলাম। 1900 কে 100 দ্বারা ভাগ করে আমার কাছে ভাগশেষ 0 হইতে পারবে না, এটা তো ফলস। 1900 কে যদি 100 দ্বারা ভাগ করেন ভাগশেষ তো 0, এটা ফলস। ফলস হলে কি করতে হয়? 0। তাহলে দেখেন 0 প্লাস 0 বড় 0, তাহলে এটা নট লিপ ইয়ার। দেখছেন এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে বুঝতে পারছি? তাহলে এই সত্য, তাহলে প্রথমে 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য দিব, অর দিব, 4 দ্বারা ভাগ করা যাবে নিঃশেষে, কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের কথা। একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে লিপিয়ারের জিনিসটা বুঝতে পারছেন কিনা। দেখেন যা ছিল একদম ফুল লজিক, ঠিক আছে, সবকিছু লজিকের উপর। আপনি লজিকটা বুঝবেন, কাজ শেষ। আপনি লজিক বুঝবেন, কাজ শেষ, আর কোনো কিছু লাগবে না। বাট কি বুঝতে হবে সবার আগে? লজিক বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ঘুম পাচ্ছে, একটু ঘুমকে আমরা হোল্ড করে রাখি, হোল্ড ধরে রাখি, ধরে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আরেকটা করব, ঠিক আছে? আজকে আমরা আরেকটা করব, আরেকটা করে আমরা কি করবো, আজকে ক্লাসটা শেষ করবো। আমরা গসাগুটা দিয়ে শুরু করবো আর কি, ঠিক আছে? লসাগুটা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। বাট গসাগুটা আজকে ক্লাসে করবো। তো এই ছিল আর কি আমাদের এটা। এবার আছে আমাদের দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়, ঠিক আছে? দুইটা সংখ্যার মধ্যে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। এটা লাস্ট, ওকে? যেটা বরিশাল বোর্ড 2017 সালে আসছিল। দুইটা সংখ্যার মধ্যে গসাগু আমরা কি করব? নির্ণয় করব নাকি? ওকে, তো গসাগু কনসেপ্টটা সবার আগে একটু করে বলি, লাস্ট, ওকে? আজকের ক্লাসের জন্য লাস্ট, কারণ এই জিনিসগুলো একটু লজিক্যাল জিনিস, তো সো এত বেশি মানে বলবো না, বেশি বললে দেখা যাবে মাথায় সেট করতে একটু কষ্ট হবে, ঠিক আছে? সো নেক্সট দিন হচ্ছে আমরা লসাগু শিখবো, ফিবোনাকি সংখ্যা শিখবো, মৌলিক সংখ্যাটা শিখবো, এই তিনটাই। আর কিছু সিকিউ সলভ করব, কিছু সিকিউ সলভ করব। সলভ করে আমরা কি করব, মোটামুটি যা আছে সবকিছু শেষ অধ্যায়টা। মানে এই জন্য 5টা লেকচার দিছি। আমি চাইলে আজকে আরো অনেক কিছু ঢুকাই, একটু সিকিউ যদি কম করে দিতাম তাহলে দেখতেন আমার একটু ইজিলি হয়ে যেত। বাট আমি যখন সিকিউ যখন অ্যানালাইসিস করতে বসলাম টেস্ট পেপার নিয়ে, তখন দেখলাম যে না, আসলে আমার আরো অনেকগুলো সিকিউ আপনাদের করে দেওয়া উচিত। সেই জন্য আলটিমেটলি কি করতেছি, এই জিনিসগুলা করে দিচ্ছি, আর কিছুই না। তো আসি গসাগু নির্ণয়। তো সাপোজ আমি দুইটা সংখ্যা দিলাম, একটা দিলাম হচ্ছে 12, একটা সংখ্যা নিলাম হচ্ছে 20। 12 আর 20-এর কি করতে বললাম আপনাকে? গসাগু নির্ণয় করতে বললাম। গসাগুটা কত? গসাগু মানে কি? কমন আর কি, ঠিক আছে? কমন, যেটা দ্বারা 12 এবং 20 দুইটাকেই কি করা যাবে? নিঃশেষে বিভাজ্য করা যাবে, ওকে? আচ্ছা, তো আসি এটাকে কিভাবে করব আমরা। তো বেশি কিছু করব না, প্রথম আপনার কাজ হচ্ছে এই 12-কে 20 দ্বারা ভাগ করবেন। আমরা ছোটবেলায় ক্লাস 6-7 এ সম্ভবত এরকম এই নিয়মে গসাগুটা করতাম আর কি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল যে নিয়মটা সেটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল নিয়মে এটা করতাম। এমসিকিউ অলরেডি ডান, এমসিকিউ মোটামুটি ম্যাক্সিমাম এমসিকিউ শেষ, ঠিক আছে? এমসিকিউ ম্যাক্সিমাম জিনিসই শেষ। আজকের ক্লাসে কিন্তু কোনো এমসিকিউ নাই, নেক্সট ক্লাসে এত বেশি এমসিকিউ থাকবে না, বাট মেইন যে এমসিকিউ সব শেষ। তো আসি 12-কে প্রথমে 20 দ্বারা, আমাদের কাজটা হচ্ছে এটাকে কি বলা হয়? ভাজক, এটাকে ভাজ্য, ঠিক আছে? তাহলে এখন দেখেন 12-কে কি 20 দ্বারা ভাগ করলে কি হয়? সকলেই বলবে 12 1-কে 12, ভাগশেষ কত? ভাগশেষ 8। আপনার টার্গেটটা হচ্ছে যেই ভাজকের জন্য আপনি ভাগশেষটা 0 পাচ্ছেন, সেই ভাজকটাই হবে গসাগু। তাহলে দেখেন এই ভাজকের জন্য কি ভাগশেষ 0 পাইছি? পাই নাই। তার মানে এই ভাজকটা গসাগু হইতে পারবে না, মানে 12টা 12 আর 20 গসাগু হইতে পারবে না। তাহলে এখন কি করব? এই 8 আছে না, এবার এটাকে আবার এই 12টা এখানে নিয়ে আসবো, আবার 12 দিয়ে কি করবো? ভাগ করবো, মানে এইটাকে এবার এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এবার ভাগ করি, তো দেখেন তো কত আসে। তখন সকলে বলবে, আবার যাবে একবার, তাহলে 8 1-কে 8, ভাগশেষ কত? 4। এই ভাজকের জন্য কি ভাগশেষ 0 হয়েছে? বলে না। তাহলে আবার করো, তাহলে কি করতে হবে? এবার এই 8টাকে নিয়ে আসতে হবে, 4 2 8, ভাগশেষ কত? 0। এই ভাজকের জন্য কি ভাগশেষ 0 হয়েছে? ইয়েস। তাহলে এইটাই হইতেছে আমার গসাগু। গসাগুকে আমরা ইংলিশে জিসিডি বলি, গ্রেটেস্ট কমন ডিভিজর, সম্ভবত এরকম একটা কথা আছে। তাহলে এটাই হবে কি বলুন তো আমাদের সেই
তাহলে কি বললাম, যেই ভাজকের জন্য আমার ভাগশেষটা কি হয় 0 হয়, সেই ভাজকটাই হবে কি বলুন তো আমাদের গসাগু। সেই ভাজকটা কি হবে গসাগু হবে। ওকে, তো এবার যদি আসি, দেখেন প্রথমেই একটু করে চিন্তা করেন, প্রথমে যদি একটু করে চিন্তা করি, তাহলে এইটা আর এটার মধ্যে তুলনা করলে এটা হচ্ছে আমার কি নাম্বার, লার্জ নাম্বার, এটা হচ্ছে আমার কি নাম্বার, স্মল নাম্বার। তাহলে প্রথমটা হচ্ছে লার্জ, তারপর এটা হচ্ছে কি স্মল। তাহলে এখন দেখেন আপনি কি করছেন, লার্জটা দিয়ে স্মলটাকে ভাগ করছেন, আর ভাগশেষটাকে আপনি কি বললেন, ভাগশেষটাকে আপনি বললেন হচ্ছে রিমাইন্ডার আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছোটটাই মানে ভাজকটাই কি হওয়ার কথা ছিল, গসাগু হওয়ার কথা ছিল, কিন্তু ভাগশেষটা কি হয়ে যাবে শূন্য। তাহলে ভাগশেষ যখন শূন্য হয় নাই, তখন আপনি কি করছেন, এই 12কে আবার 8 দ্বারা ভাগ করা শুরু করছেন না। তাহলে এখন আপনি যদি এই দুইটার মধ্যে যদি একটু করে তুলনা করেন, তাহলে দেখেন তো এটার মান কি হয়ে গেছে এখন লার্জ, কিন্তু সে আগে কি ছিল, এ আগে ছিল হচ্ছে স্মল নাম্বার, ও আগে ছিল স্মল, এখন হয়ে গেছে লার্জ। ও ছিল আগে রিমাইন্ডার, কিন্তু এখন হয়ে গেছে কি, কাজ করার জন্য হয়ে গেছে স্মল, যখন এই দুইটার মধ্যে তুলনা করতেছে। আবার দেখেন এই ভাজকটা দ্বারা যখন এটাকে ভাগ করছি, ভাগশেষ কি 0 হয়েছে, বলে না, হয় নাই। তাহলে এইটা যেহেতু হয় নাই, তাহলে এইটাতে তো সেই আগের রিমাইন্ডার, আর এইটা এখন যদি এই দুইটার মধ্যে তুলনা করি, এটা কিন্তু লার্জ, এই লার্জটা আগে দেখেন তো কি ছিল, স্মল, তাহলে লার্জটা আগে কি ছিল, স্মল, আর রিমাইন্ডারটা আগে কি ছিল, আগে ছিল কিন্তু এখন স্মল হয়ে গেছে। তাহলে এই স্মলটাই আলটিমেটলি কি প্রকাশ করতেছে, জিসিডি। তাহলে আলটিমেটলি এখানে একটা ছোট্ট একটা কথা বলতেছি, দেখেন ছোট্ট একটা কথা, ভাগশেষ যদি 0 না হয়, তাহলে কি হবে, যেটা ছোট ছিল সে হয়ে যাবে বড়, যে ভাগশেষ ছিল সে হয়ে যাবে কি ছোট, শেষ, আর কোনো কথা নাই। ভাগশেষ 0 না হইলে দুইটা কাজ, ছোটটা হয়ে যাবে বড়, ভাগশেষ হয়ে যাবে ছোট। আর ভাগশেষ যদি 0 পেয়ে যান, ছোটটাই হয়ে যাবে কি গসাগু। এই দুইটা জিনিস বুঝা গেছে, এই দুইটা জিনিস বুঝা গেছে। কি বললাম দেখেন, ভাগশেষ 0 হয়েছে, এই ভাগশেষ 0 হয়েছে না, তাহলে ভাগশেষ 0 না হইলে ছোটটা হয়ে গেছে বড়, ভাগশেষ হয়ে গেছে ছোট। ভাগশেষ 0 হয় নাই, ছোটটা হয়ে গেছে বড়, ভাগশেষ হয়ে গেছে ছোট। ভাগশেষ 0, ভাগশেষ 0 হয়ে ছোটটাই হবে কি জিসিডি বা গসাগু হয়ে যাবে। ভাগশেষ 0 হইলে ছোটটাই কি হয়ে যাবে, ছোটটাই হচ্ছে আমাদের যে গসাগুটা আছে সেই গসাগু কিন্তু হয়ে যাবে। তার ডান। তাহলে এবার আসি প্রথমে প্রোগ্রামটা শুরু করি। ইনপুট এল, এস, লার্জ এবং স্মল নাম্বার দুইটা কি করি, ইনপুট হিসেবে নিই। তারপর দেখেন আমি তারপরে কি করছি, তারপরে আমি কি করছি, আর মানে রিমাইন্ডার বের করছি, মানে আমার কাজ কি ভাগশেষ 0 হয়েছে কিনা সেটা দেখা। ঠিক আছে, আমার ভাগশেষ বের করাটাই কিন্তু টার্গেট, ভাগশেষ 0 বের করাই কিন্তু টার্গেট। তাহলে আর ইকুয়াল দিছি এল মডুলাস এস, ভাগ করা টার্গেট না, ভাগশেষ বের করা টার্গেট। তাহলে এল কে মডুলাস করে এস, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করছি, ভাগ করতেছি। তো দেখেন এখন বলতেছি ইজ আর এর মানটা কি 0 হইছে, যদি ইয়েস হয়, দেখেন যখন ইয়েস হইছে, আর এর মানটা যখন 0 সমান হইছে ইয়েস, তখন বলছি এস টাকে তুমি জিসিডি বলো। তা দেখেন বলছি প্রিন্ট জিসিডি ইকুয়াল এস। যদি না হয়, যখন নো নো হইলে কি হইছে, লার্জ নাম্বারটা হইছে স্মল নাম্বার। এই জিনিসটা একটু করে চেঞ্জ করে দিই, এখানে একটু আমরা ভুল লিখছি, একটু করে চেঞ্জ করে দিই। এখানে কি করছি বলেন তো, এখানে কি করলাম, এখন এখানে করলাম হচ্ছে লার্জ নাম্বারটাতে কারে দাও, এস রে দাও, আর স্মল রে কারে দাও, আর দাও। যদি 0 সমান না হয়, লার্জের ভিতরে স্মলকে রাখো, আর স্মলের ভিতরে রিমাইন্ডারকে রাখলাম, রেখে কি করছি, আবার ভাগ করলাম না, দেখেন তো আবার ভাগ করতে আসছে না। এই হইতেছে আমাদের জিনিস, এই হইতেছে আমাদের জিনিস, দেখেন বুঝতে পারলেন কিনা। এটা লিখতে পারবেন না, শুরু করি, ইনপুট এত, তারপরে হচ্ছে এটা এটার মান নির্ণয় করি, তারপরে দিবেন, তারপরে স্টেপে আর এর মান কি এত, হ্যাঁ জিসিডি হিসেবে এস এর মান প্রদর্শন করি না, তাহলে এটা এবং এই ধাপে যাই, শেষ। জিসিডি মান না, তাহলে কি করবেন, এটা করবেন, বলবেন এবং এই ধাপ, এটা হচ্ছে 3 নাম্বার ধাপে, 3 নাম্বার ধাপে আবার যাই। তাহলে আবার আসি, প্রথমে 12 কে 20, আমাদের টার্গেট কি, যেই ভাজকের জন্য ভাগশেষটা আমি 0 পাবো সেটাই হচ্ছে আমাদের গসাগু।
তাহলে প্রথমে 20 কে 12 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কি 0 আসছে না? তাহলে ভাগশেষ যদি 0 না আসে তাহলে আমি কি করছি, এই 12টাকে আবার এখানে আনছি, 8 তো আছে, তাহলে আবার 12 কে এবার 8 দ্বারা ভাগ, ভাগশেষ কি 0 আসছে না? তাহলে কি করছি, এটাকে আবার এখানে নিয়ে আসছি, আবার ভাগ করে দিচ্ছি, ভাগশেষ 0। তো আমরা বুঝি যেই ভাজকের জন্য, এটা হচ্ছে ভাজক, যেই ভাজকের জন্য ভাগশেষটা 0 হবে সেটাই কি হবে আমাদের আনসার। তাহলে এখন যদি ভাগশেষ যদি 0 না হয় তখন আমি দুইটা কাজ করছি, সেই কাজ কি, ভাগ করলাম, ভাগ করার সময় দেখেন 12টা আগে কি ছিল, স্মল, কিন্তু এই দুইজনের মধ্যে তুলনা করলে এটা কি লার্জ, আর এই 8টা আগে কি ছিল, রিমাইন্ডার, কিন্তু এই দুইটার মধ্যে তুলনা করলে এটা কি স্মল। তাহলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে বললাম দুইটা কাজ, যেটা স্মল ছিল সে হয়ে যাবে লার্জ, যেটা ভাগশেষ ছিল সে হয়ে যাবে স্মল। ওকে, তাহলে প্রথমে আসি, এল আর এস তো নিলাম, তারপর এবার আর এর মানটা, আর এর মান কি, মানে ভাগশেষ। তাহলে ভাগশেষ কিভাবে নির্ণয় করব, এটাকে এটা দ্বারা ভাগ করে তো ভাগশেষ বের করব, ঠিক আছে? তাহলে কি করছি, মডুলাস। তাহলে এখন ভাগশেষ আমি কি চাচ্ছি, 0 চাচ্ছি, 0 হয়েছে কিনা সেটা দেখতে চাচ্ছি। তাহলে বললাম আর এর মান কি 0 সমান, দেখেন আর এর মান যখন 0 সমান হয়ে গেছে তখন আমি বলছি এস এ যেটা আছে সেটাই জিসিডি, তাহলে জিসিডি ইকুয়াল টু এস। যদি সমান না হয়, আর এর মানটা যদি 0 সমান না হয়, তাহলে না হইলে কি করতে বলছি, লার্জে কাকে রাখো, স্মল কে, আর স্মল কই রাখো, রিমাইন্ডার। তাহলে এটা বলছি লার্জে রাখো স্মল কে, আর স্মলে রাখো কাকে, রিমাইন্ডার কে। রেখে কি বসেছিলাম, বসেছিলাম না তো, আবার ভাগশেষ বের করছি না, দেখেন তো এই দুটার মধ্যে আবার ভাগশেষ বের করছি না, তাহলে এই মাথাটারে আবার কি করছে, ভাগশেষ। তারপর আবার সে চেক করতেছে ভাগশেষ কি 0 হয়েছে, ভাগশেষ কি 0 হয়েছে না, তাহলে কি করবে, লার্জের ভিতরে এস কে রাখো, লার্জের ভিতরে এস, আর এর ভিতরে এস কে রাখো, এর ভিতরে এস, আবার সে আসলো, এসে আবার ভাগ করলো, ভাগশেষ কি 0 হয়েছে, ইয়েস, জিসিডি কে বলো এস, এই এসটা এবার জিসিডি। তাহলে এই হচ্ছে আমাদের মেইন যে কনসেপ্টটা আছে, তো মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা কি করে ফেললাম, শেষ করে ফেললাম, আর কোনো কাজ নাই। এবার আসলে হচ্ছে আমরা সি প্রোগ্রামিংটা লিখবো, এটার সি প্রোগ্রামিংটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমরা কি করবো একটু করে লিখবো। তো আসি, সবার আগে সি প্রোগ্রামিং লেখার জন্য সবার আগে হচ্ছে আমাদের 3টা লাইন দিয়ে শুরু করতে হবে। প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড studio.h, তারপর একটা মেইন ফাংশন লিখতে হয়, আমরা কি দিব, মেইন ফাংশন, যার নাম দিয়ে দিলাম হচ্ছে ইন্ট মেইন, দেন এটা কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিলাম। তো আপনি নিজেই বলেন এখানে ইনপুট হিসেবে কি, এল এস, আর একটা হচ্ছে আর, আচ্ছা ইনপুট মানে ভ্যারিয়েবল হিসেবে এল এস, এবং আরটা কি ব্যবহার করছি, আর। তাহলে হচ্ছে আমরা সবগুলো তো ইন্টিজারেরই করি, ইন্টিজার এল এস, আর একটা হচ্ছে কত, আর। তাহলে আমি চাচ্ছি সবার আগে একটা লেখা প্রদর্শন করুক, প্রিন্টএফ কি লেখা, আমি একটু তাকে সবার আগে নির্দিষ্ট করে বলে দিব, এন্টার, সে প্রথমে কি দেখাবে, লার্জ ভ্যালু নিবে, লার্জ, এন্ড তারপরে কি নিবে, স্মল ভ্যালু নিবে, ঠিক আছে? এটা আমি তাকে ডিরেক্ট বলে দিব যে তুমি আগে লার্জ নাও তারপরে স্মল নাও, না হলে দেখা যাবে আগে যদি স্মল নেন তারপর যদি লার্জ নেন তখন তাদের মধ্যে, ওই দেখেন আমরা কিন্তু স্মল থেকে লার্জ করি না ভাগের সময় আর কি, ঠিক আছে? সো এই জন্য লার্জ তারপরে স্মল, এটা করার সময় আবার দেখা যায় আরেকটা নতুন শর্ত দিতে হয়, আমরা এত শর্ত যাব না, ঠিক এভাবে লিখবো যেভাবে লিখতেছি। তো এবার যদি আসি স্ক্যানএফ, তাহলে দুইটা ভ্যালু ইনপুট নিচ্ছি, তাহলে পার্সেন্টেজ ডি কয়টা দিতে হবে, দুইটা দিতে হবে, দিলাম। তাহলে প্রথমে বলছি লার্জ, তাহলে লার্জটা কোথায় যাবে, এল এর ভিতরে যাবে, অ্যাড্রেস অফ এল, তারপর একটা স্মল, তাহলে অ্যাড্রেস অফ, ঠিক আছে, করে ফেললাম। ওকে, ইনপুট নেওয়ার কাজ শেষ। তারপরে কি করছি, আর এর মানটা বের করছি না, দেখেন আর এর মান বের করছি, তাহলে আর মানে কি, এল কে ভাগ করব কি দ্বারা, এস দ্বারা, এল কে কি করব, এস দ্বারা ভাগ করব। এখানে আলটিমেটলি দেখেন এখানে কিন্তু একটা লুপ চলতেছে, যদি আর এর মানটা 0 সমান না হয়, না হইলে কিন্তু একটা লুপ চলতেছে, লুপটা কি, এই কাজটাই বারবার রিপিট হচ্ছে। তাহলে লুপের জন্য কোনটা, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এখানে আসলে ইনিশিয়াল টিনিশিয়াল কিছু আছে নাই, খালি সত্য দিয়েই কাজ কারবার করতেছি। তো সত্য দিয়ে যেহেতু কাজ করতেছি চাইলে আমি এখানে একটা লুপ ইউজ করতে পারি যার নাম দিলাম হোয়াইল, কি নাম দিলাম, হোয়াইল।
দেখেন এখানে একটা জিনিস লিখলাম, আর ইজ নট ইকুয়াল টু 0। বললেন ভাই আপনি তো এটা তো এখানে কিছু নাই, আপনি এখানে লিখলেন। দেখো আর এর মান যদি 0 সমান না হয় তাহলে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতেছি। প্রথম কাজ কি, এটা বানাইছি, এখানে বলছিলাম একটু করে ভুল লিখছি, এটার একটু করে সাইজ করে দিতে হবে সবার আগে। তো চলেন এখানে যেন সঠিকটা যেন কি, সঠিকটা ছিল এটা, এল এর ভিতরে বসবে এস, আর এস এর ভিতরে বসবে কত আর। তাহলে আর এর মানটা যদি 1 এর সমান না হয়, মানে এই সত্যটা যখন ট্রু হিসেবে, দেখেন এখানে যেটা না এটার জন্য সেটা কিন্তু হ্যাঁ, তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আমরা দুইটা কাজ করতেছি। সেটা কি, প্রথমে বলবো সেটা, এল এর ভিতরে কাকে বসায় দাও, এস কে, এস এর ভিতরে কাকে বসায় দাও, আর কে। দেখো এল এর ভিতরে বসালাম এস, এস এর ভিতরে বসালাম আর, বসানোর পর বসেছিলাম না, আবার আমি কি করছি, ভাগ করে দিছি। তাহলে আবার আমি কি করব, এখানে আর একটা ভাগ লিখব, আর ইকুয়াল টু এত প্লাস কত। এইটা যদি ট্রু হয় মানে আর এর মানটা 0 সমান না, ইয়েস এটাই তো ট্রু, ট্রু হলে এই কাজ। আর যদি 0 সমান হয়ে যায় তাহলে এই সত্যটা ফলস। তাহলে হয়ে গেলে কি করছি, প্রিন্ট করতে বলছি জিসিডি কে। তাহলে এখানে কি দিব, প্রিন্টএফ, কি প্রিন্ট করব, জিসিডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, কার মানটা, এস এর মানটা। প্রোগ্রামটা শেষ, শেষ করার আগে কি করতে হবে, রিটার্ন 0, এটা। সো এই হচ্ছে আমাদের প্রবলেমটা, এই হচ্ছে আমাদের কি বলেন প্রবলেম। দেখেন আমি এটাতে জাস্ট একটু করে ঘুরাই দিছি, এখানে আপনাদের ওই সত্যি ছিল কি আর ইকুয়াল 0 কিনা, দেখেন আর ইকুয়াল 0 দিলে প্রথমে এটা চলে আসে, আর না হইলে তখন এটা। আমি আগে একটু উল্টে দিছি, বলে আর নট ইকুয়াল 0, বলে আর এর মানটা 0 সমান না। তাহলে এটা যদি 0 সমান না হয় তাহলে কি, তিনটা কাজ, প্রথমে এল এর ভিতরে কে যাবে এস, এস এর ভিতরে কে আসবে আর, তারপরে কিন্তু আবার নতুন করে আমাদের কি করতে হবে, আর যে মানটা আছে সেটা কিন্তু বের করতে হবে, বের করলাম। আর যদি এটা ফলস হয় মানে আর এর মানটা 0 সমান না, যদি মিথ্যা হয়, মিথ্যা হইলে তাহলে কি করতে বলছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যার কি করলাম, লসাগু হচ্ছে আমরা কি করে ফেললাম, নির্ণয়, লসাগু না আসলে সরি, গসাগু হচ্ছে নির্ণয় করলাম। ওকে, তো আশা করি আমাদের এই পোর্শনটুকু একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার চলেন আমরা কিছু সিকিউ করব, দুইটা সংখ্যা লসাগু রাখছিলাম, আজকের ক্লাসের জন্য আর দেখাবো না লসাগুটা, ফিবোনাকি সংখ্যা নিয়ে আসছিলাম, থাক এই সবগুলা বাদ দিয়ে দিলাম। এবার আসেন কিছু সিকিউ সলভ করব, এবার কিছু কি করব, সিকিউ সলভ করব, আসলে দেখাবো কি জিনিস আছে আর কি। বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান, তামিম 95 রান করলো, উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার অ্যালগরিদম। গড় লেকচার 1-এই গড় কিভাবে বের করতে হয় তা শিখিয়ে দিছি, ডান। ওকে, তারপর আসি, উদ্দীপকের 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করছে তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। তাহলে 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করছে, তার মানে কি করতে বসে, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কি বের করতে বসে, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়। আজকের ক্লাসে কি দেখাইছি কিন্তু নিজেরাই করবেন, ব্যাস খালি বলবেন সাকিব করছে এ 80, মুশফিক হচ্ছে বি 90, তামিম করছে সি 95, তারপরে জাস্ট সি প্রোগ্রামটা লিখে ফেলবেন, কাজ শেষ, আর কোনো কিছু নাই। এবার আসি এই কোশ্চেনটা, আইসিটি শিক্ষক কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লিখলেন, খুব সুন্দর কথা। তিনি বললেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ব্যবহার করা যায়। তাহলে উদ্দীপকের শিক্ষকের প্রোগ্রামের ফ্লো চার্ট, জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট করছি না, করছি, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, আজকের ক্লাসের প্রথম জিনিস যেটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। তারপরে আসি, উদ্দীপকের শিক্ষকের বলা ধারণাটি সি প্রোগ্রাম লিখে বিশ্লেষণ করে দেখা হয়। দেখেন 3 দ্বারা বিভাজ্য, বলেন তো 3 দ্বারা বিভাজ্য মানে কি বুঝেন, এন একটা সংখ্যা নিলেন, এটার আপনি মডুলাস দিবেন 3, এটা ইকুয়াল টু 0 কিনা, এটাই হচ্ছে সত্য। ইফ যদি এটা ইয়েস হয় বলবেন 3 দ্বারা বিভাজ্য, না
বলবেন নট বিভাজ্য, শেষ, আর কিচ্ছু নাই, ডান। আশা করি আমরা পারবো, এগুলো একদম ইজি, এগুলো একদম ইজি। ওকে, তারপরটাতে আসি। দেখেন, স্টার্ট করছি, ইনপুট নিছি 3টা সংখ্যা, এই এ কে বি এর সাথে তুলনা করছি, এরকম এরকম করে এগুলো আসছে, ঠিক আছে। উদ্দীপকের বর্ণিত সমস্যার জন্য একটা অ্যালগোরিদম লিখতে বলছে, তাহলে আমরা অলরেডি এটার অ্যালগোরিদম শিখে ফেলছি, ডান, আর কিছু নাই। সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতে বলছে, ভাই 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, তাও শিখিয়ে দিচ্ছে আপনাদের, কোনো প্রবলেম থাকার কথা না। প্রোগ্রাম শুরু করছি, এক্স ওয়াই জেড গ্রহণ, সিদ্ধান্তে বসি এক্স ওয়াই থেকে বড় এক্স জেড থেকে বড় হইলে 4 যাও 5 যাও। ওই যে বললেন না ভাই আপনি একটু বাংলায় লিখে দেন, এই দেখেন বাংলায় লিখে আছে, এখান থেকে লিখে নেবেন, ঠিক আছে। বলছি উদ্দীপকের ফ্লো চার্ট অঙ্কন করো, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যার ফ্লো চার্ট, ডান। উদ্দীপকের সমস্যাটি 10টা সংখ্যার জন্য করার হইলে, এটা একটা, এই প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসে করব, আগামী কালকের ক্লাসে। এটা হচ্ছে অ্যারে দ্বারা সমাধান করব। কি দ্বারা সমাধান করতে হবে? অ্যারে দ্বারা কিভাবে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে পারি সেই জিনিসটা আমরা দেখব, যেটা আমি যখন পরীক্ষা দিচ্ছি 2019 সালে আসছিল, আমার মতো বান্দা এটা পারে নাই, ঠিক আছে। আমি জীবনে এগুলো শিখি নাই, বাট আপনাদের আমি শিখাবো, টেনশন নিয়েন না। তারপরটা আসি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এ বি সি 3টা দলে বিভক্ত করা হইল। রোল 1 থেকে 30, ওকে, রোল 1 থেকে 30 কে তারা আবুলের দলে রাখছে, 31 থেকে 60 কে তারা বাবুলের দলে রাখছে, আর 61 থেকে 100 কে তারা সি দলে রাখছে। বলছে উদ্দীপকের দল গঠনের জন্য অ্যালগোরিদম। ভাই জিপিএ এর একটা দেখাইছিলাম, জিপিএ কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক সেম হুবহু, সেম টু সেম বাট ডিফারেন্ট, ওকে, ডান। তারপর বলছে সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে, কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার আমরা কি করছি, এলসি ব্যবহার করে কি করছি, এটার একটা প্রোগ্রাম রচনা করছি, পারি, সবই তো পারি। তারপর আবার দেখেন প্রোগ্রাম শুরু করছে 3টা সংখ্যা গ্রহণ, এ বই থেকে বড় কিনা, বা উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র একটু করে বলে দিই। প্রবাহ চিত্র মানে কি ভাইয়া? প্রবাহ চিত্র মানে কিন্তু ফ্লো চার্ট, অনেকে আবার ভুলে যায়। প্রবাহ চিত্র মানে কি? ফ্লো চার্ট। পারি, অবশ্যই পারি, পারবো না কেন, এগুলো সব শিখে ফেলছি ভাইয়া, সব শিখে ফেলছি। তারপর বলছে কি 3টা সংখ্যার গড় নির্ণয়ের জন্য উদ্দীপকের কোনো পরিবর্তন আবশ্যক কিনা, অবশ্যই আবশ্যক। এখানে তো আমরা অনেকগুলা রিলেশনাল অপারেটর ইউজ করছি, এখানে তো কিছু লাগবে না। 3টা সংখ্যার গড় মানে এ বি সি 3টা যোগ করে জাস্ট 3 দ্বারা কি করবো, ভাগ করবো। 3টা সংখ্যার গড়ের সাথে এই জিনিসটা অনেক বেশি মিক্স করে দেয়, তাহলে এটাও আমরা শেষ করে ফেলছি, লেকচার 2 একেই শেষ করছি। তারপর লিখছে কি, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে যা শিখবো তার মধ্যে জাস্ট একটা জিনিসই পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়, ঠিক আছে। মৌলিক সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট লিখো, মৌলিক সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। কালকের ক্লাসে ওই জিনিসগুলো নিয়েই কি করব ভাইয়া, কথাবার্তা বলবো, ওকে। কালকের ক্লাসে কি থাকবে, ওই মৌলিক সংখ্যা নির্ণয় নিয়েই আমরা কথাবার্তা বলবো। তো আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্তই। কালকে হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং পুরোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিছু মুখস্থ পড়াশোনা ছিল, সে আগে একটু মুখস্থ পড়াশোনা দিয়েই শুরু করব, অথবা ইম্পর্টেন্ট যে মৌলিক সংখ্যাটা আছে সেটা দিয়ে শুরু করব, দেন আমরা ক্লাসটা কি করে ফেলবো, ফিনিশ করে ফেলবো। কালকে কিছু এমসিকিউ আমরা দেখবো, ওই বলছিলাম সি প্রোগ্রামিং এ চলো কিভাবে ঘোষণা করে, ধ্রুবক কিভাবে লিখে, এই হালকা পাতলা কিছু লাইন ছিল, এই লাইনগুলো কি করব কালকের ক্লাসে আপনাদের শিখিয়ে দিব। হ্যাঁ, স্লাইডটা তাড়াতাড়ি, হ্যাঁ ক্লাস আপলোডের সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাওয়ার কথা তোমরা, ঠিক আছে। আর যেহেতু রাত হয়ে গেছে সম্ভবত, জানি না এখন কখন দেয় আর কি, ওকে আমি বলে দিব, সমস্যা নাই। তাড়াতাড়ি তোমাদের ওই ড্রাইভগুলোতে আপলোড দেওয়াই হয়ে যায় আর কি, ঠিক আছে। আলটিমেটলি ওই ক্লাস যখন অ্যাড করে, ওই অ্যাড করার সময় দেখা যায় ওনারা একটু লেট করে ফেলে। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম, বেশি কিন্তু প্রবলেম শিখি নাই, বাট কিছু কাজের প্রবলেম শিখছি, ঠিক আছে। বেশি প্রবলেম শিখি নাই, কিন্তু কিসের প্রবলেম শিখছি, কাজের। এখানে কিছু সংখ্যা পদ্ধতির জিনিস চলে আসছে, এটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। একজন বলছে ভাইয়া বিটানি, ওকে। যারা আজকের ক্লাসে থাকছেন তারা একটু যদি কখনো দেখা হয় তাহলে বলিয়েন ভাই আপনি বলছেন বিরিয়ানি খাওয়াবেন, ঠিক আছে। ইনশাল্লাহ ঢাকা শহরে কোনো একদিন যদি ঢাকায় থাকি আর কি রিসেন্ট ইয়ারে, তাহলে বিরিয়ানি খাওয়ানো হবে, নো প্রবলেম, নো প্রবলেম। কাচ্চি, ওকে কাচ্চি, কাচ্চি না, এখানে একটা তেহেরি ঘর আছে বন্দিবাসলে এই স্টুডিওর পাশে, এখানে তেহেরিটা অসাধারণ, ঠিক আছে। আমরা চেষ্টা করব সেখান থেকে আপনাদের সকলকে তেহেরি খাওয়ানোর জন্য।
তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক 10:30টায় পঞ্চম অধ্যায়ের ফিনিশিং টাচে।